আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রামে। সো আজকের ক্লাসে আমরা আবারও তোমাদের বিজ্ঞান বইয়ের আরও একটা অধ্যায়, সেটা হচ্ছে চ্যাপ্টার 5 সমন্বয় ও নিঃসরণ, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সো এই অধ্যায়ে এমন কিছু ওয়ার্ড আছে, এমন কিছু টপিক আছে যেগুলো আসলে তোমরা ভালো মতো বোঝো না, আর বোঝার কথাও না, কারণ বইয়ে সম্পূর্ণ বিষয়টা খুব ভালো মতো আলোচনা করা নাই। সো আজকের ক্লাসে আমি চেষ্টা করব যে বিষয়গুলো একটু বুঝতে অসুবিধা হয়, যে ওয়ার্ডগুলো শুনতে তোমাদের কাছে কঠিন লাগে, যে ওয়ার্ডের মিনিংগুলো তোমরা বোঝো না, এই প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে তোমাদের কাছে সহজভাবে বুঝাই দেওয়ার, সহজভাবে উপস্থাপন করার। সো পুরা ক্লাস জুড়ে তোমাদের সাথে থাকবো তোমাদের মাহি ভাইয়া। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা শুরু করি তাহলে। অধ্যায়ের নামটাই যদি তুমি দেখো, সমন্বয় ও নিঃসরণ। সো সমন্বয় মানে কি? দেখো, আমাদের দেহের কথা বলো বা উদ্ভিদের দেহের কথা বলো, দেখো তো আমাদের দেহে যে শারীরবৃত্তীয় কার্যক্রমগুলো চলতেছে সেগুলো কি খুব সুশৃঙ্খলভাবে চলতেছে। এখানে নর্মালি উদ্ভিদের সমন্বয়ের কথা বলা আছে, তাহলে উদ্ভিদের দেহে যে কার্যকলাপগুলো, শারীরবৃত্তীয় যে কার্যকলাপগুলো, সেগুলোও কি সুশৃঙ্খলভাবে ঘটতেছে। যেমন অঙ্কুরোদ্গম, বৃদ্ধি, ফুল ফল সৃষ্টি। কখনো কি এমন হয় যে ফুলের আগে ফল সৃষ্টি হয়ে গেছে? না, ফার্স্টে ফুল সৃষ্টি হয়, তারপরে না ফল সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? তাহলে সমন্বয় যদি না থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু উদ্ভিদের এই যে সুনির্দিষ্ট যে কার্যকলাপগুলা বা শারীরবৃত্তীয় যে কার্যক্রমগুলো, সেগুলা বিশৃঙ্খলা সৃষ্টি হতো, সেই জায়গাগুলোতে সুশৃঙ্খলভাবে ঘটতো না। এবং উদ্ভিদের দেহে এই যে উদ্ভিদের দেহে বলো বা আমাদের দেহে বলো, এই যে সুনিয়ন্ত্রিতভাবে যে কার্যকলাপগুলো হচ্ছে, এগুলা যে পদার্থটার কারণে হচ্ছে, একটা রাসায়নিক পদার্থের কারণে হয়, যে রাসায়নিক পদার্থের নাম হচ্ছে হরমোন। সো এই পদার্থের নাম হচ্ছে, ভাইয়া মনে রাখো, হরমোন। তাহলে হরমোন কি? হরমোন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। তাহলে হরমোন একটি রাসায়নিক পদার্থ, একটি রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ, আচ্ছা, যেটা কোনো কোষে তৈরি হয়, যা কোনো কোষে উৎপন্ন হয়, এই কথাটা মনে রাখো। তাহলে হরমোন কি? হরমোন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যা কোনো একটা কোষে উৎপন্ন হয়। এবং ধরে নাও যে কোনো একটা কোষে আমাদের উৎপন্ন হইলো, মাথায় উৎপন্ন হয়েছে হরমোনটা। এখন এই হরমোনটা মাথায় গিয়ে কাজ করে না, মাথায় কাজ করে না, এই হরমোনটা কাজ করে অন্য একটা জায়গাতে গিয়ে। বুঝতে পারছো? অর্থাৎ মাথা থেকে দূরবর্তী কোনো একটা জায়গায় যাবে। ধরে নাও যে মাথায় তৈরি হইলো, কিন্তু সেটা কাজ করতেছে অন্য একটা জায়গায়, দেহের পাকস্থলীতে গিয়ে কাজ করতেছে, এরকম আর কি। ধরে নাও যে উদ্ভিদের দেহে একটা হরমোন তৈরি হয়েছে হচ্ছে পাতায়। এখন এই হরমোনের কাজ হচ্ছে ওইখানে কাজ করা না, পাতায় কাজ করা না, পাতা থেকে একটু দূরে গিয়ে সেইখানে কাজ করা। বুঝতে পেরেছো? তাহলে হরমোনের সংজ্ঞা দিলে এই কথাটা তোমার উল্লেখ করতে হবে, একটা রাসায়নিক পদার্থ যা কোনো কোষে উৎপন্ন হয় এবং দূরবর্তী স্থানে গিয়ে কার্য সম্পন্ন করে, তাকেই বলা হচ্ছে হরমোন। বুঝতে পেরেছো? তাহলে হরমোন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যা কোনো কোষে উৎপন্ন হয় এবং কোষ থেকে দূরবর্তী কোনো একটা স্থানে গিয়ে কাজ সম্পন্ন করে। তো তোমাদের বইয়ের সংজ্ঞাটা একটু ভিন্নভাবে থাকতে পারে, আমি আমার মতো করে বলে দিলাম, এইভাবে তুমি সংজ্ঞাটা লিখতে পারো। আচ্ছা, এখন বায়োলজিতে উদ্ভিদ কথাটা বলতে, বায়োলজিতে যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফাইটো। তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন করি, উদ্ভিদের দেহের যে হরমোন সেগুলোকে আমরা কি নামে রাখবো? ফাইটো হরমোন বলবো, তাই কিনা? সো উদ্ভিদ দেহের যে হরমোন সেগুলো হচ্ছে ফাইটো হরমোন, এই নামটা একটু মাথায় রাখতে হবে ভাইয়া। বুঝতে পেরেছো? তাহলে ফাইটো হরমোন মানে কি? উদ্ভিদ দেহের হরমোন, উদ্ভিদের যে হরমোনগুলো আছে সেগুলা উদ্ভিদের হরমোনগুলো হচ্ছে ফাইটো হরমোন। আশা করি বুঝতে পেরেছো। এখন বিভিন্ন ধরনের হরমোন আছে, বিভিন্ন ধরনের হরমোনের নাম তোমরা বড় ক্লাসে অনেক বেশি বিস্তারিত জানতে পারবা। এখন বেশ কয়েকটা হরমোন নিয়ে আলোচনা করব, কয়েকটা হরমোনের নাম আমি বলি। যেমন উদ্ভিদের দেহে কি কি দেখা যায়? অক্সিন দেখা যায়, অক্সিন নামক একটা হরমোন আছে। এরপর আছে জিবেরেলিন, এছাড়াও আছে সাইটোকাইনিন, সো এই যে এই হরমোনগুলো অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, এই হরমোনগুলো উদ্ভিদের
যে কাজটা করে সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। বুঝতে পেরেছো? সো সাইটোকাইনিনের কাজ কি, বা এই যে এই 3টা হরমোন এগুলোর কাজ কি, এগুলো হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি করে, বৃদ্ধির সাথে জড়িত। বুঝতে পেরেছো? এরপরে দেখো আরও 2টা হরমোনের নাম যদি বলি, যেমন আমি বলতে পারি হচ্ছে কি বলা যায় অ্যাবসাইসিক অ্যাসিড, আমি আর কি বলতে পারি, ইথিলিন বলতে পারি। সো এই যে এই হরমোনগুলো ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড, এই হরমোনগুলোর কাজ কি ভাইয়া? এই হরমোনগুলোর কাজ হচ্ছে বৃদ্ধি প্রতিরোধ করা, হ্যাঁ, বা বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তাহলে এই হরমোনগুলো বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে, প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এছাড়াও আরও কিছু হরমোনের নাম আমি বলতে পারি, যেমন আরেকটা হরমোন হচ্ছে ফ্লোরিজেন। এই হরমোনগুলো যেগুলোর নাম বলতেছি এগুলো শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায়, কারণ আমরা উদ্ভিদের সমন্বয় নিয়ে পড়তেছি। আমাদের দেহে অনেক হরমোন আছে, সেগুলোর নাম এখন বলতেছি না। আচ্ছা, সো ফ্লোরিজেন নামটা শুনতে দেখো ফ্লাওয়ার কথাটা আসতেছে, বা ফতে ফ্লোরিজেন, ফতে ফুল, এই কথাটা মনে রাখতে পারো। তাহলে ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে, আশা করি বুঝতে পেরেছো। সো ফুল রিলেটেড কিছু থাকলে, হ্যাঁ, ফুল ফোটাতে সাহায্য করে হচ্ছে ফ্লোরিজেন, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, আসো সামনের দিকে যাই। আমরা ইন্ডিভিজুয়ালি কিছু হরমোন নিয়ে পড়বো। যেমন প্রথম যে হরমোনটা সেটা হচ্ছে অক্সিন। আচ্ছা, সো অক্সিনের আবিষ্কারক কে? অক্সিনের আবিষ্কারক হচ্ছে চার্লস ডারউইন। তাহলে এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন, সেটা হচ্ছে অক্সিন। সো এখানে প্রথম কথাটাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আবিষ্কার করেন কে? চার্লস ডারউইন। এই হরমোন প্রথম আবিষ্কার করেন। এবং তোমাকে প্রশ্ন দুইভাবে করতে পারে যে অক্সিনের আবিষ্কারক কে? ডারউইন, এবং প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে অক্সিন, দুইভাবে প্রশ্ন করতে পারে। তো এই চার্লস ডারউইন কি করছে দেখো, তিনি উদ্ভিদের ভ্রূণ মুকুলাবরণীর উপরে আলোর প্রভাব লক্ষ্য করেন। কিসের প্রভাব? আলোর প্রভাব। তাহলে দেখো উদ্ভিদের উপর আলোর প্রভাব আছে, আলো যে দিক থেকে পড়ে উদ্ভিদ কিন্তু সেই দিকেই বাড়ে। বুঝতে পেরেছো? ধরে নাও যে কোনো একটা জানালার পাশে তুমি যদি গাছ রাখো, তুমি দেখবা যে ওই গাছটা সোজাভাবে না বেড়ে জানালার দিকে বাঁকা হয়ে বাড়তেছে। সেই গাছটা মানে আলো যে দিক থেকে আসতেছে সেই দিকে বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? সো উদ্ভিদের দেহের ভেতরে এই ধরনের ঘটনা কেন ঘটতেছে? কারণ উদ্ভিদের মধ্যে একটা হরমোন আছে, যে হরমোনটার নাম হচ্ছে অক্সিন। এই অক্সিন হরমোনের কারণে কি হয় বলতো, উদ্ভিদের দেহটা আলোর উৎসের দিকে বেঁকে যায়। তো এই চার্লস ডারউইন সর্বপ্রথম এই বিষয়টা লক্ষ্য করেন যে উদ্ভিদের ভ্রূণ মুকুলাবরণীর উপরে কিসের প্রভাব আছে? আলোর প্রভাব আছে। যখন আলো তির্যকভাবে পড়ে তখন ভ্রূণ মুকুল মানে কি? ভ্রূণ মানে হচ্ছে ওই যে বীজের ভেতরে থাকে ভ্রূণ, এইখান থেকে যে মুকুলটা বের হচ্ছে, এই মুকুলের ভেতরে থাকে, ওপরে থাকে অক্সিন। সো এই ভ্রূণ মুকুলাবরণ যখন বৃদ্ধি পায়, কোন দিকে বৃদ্ধি পায়? আলোর দিকে বৃদ্ধি পায়। তাহলে আলোর উৎসের দিকে বাঁকা হয়ে যায়। তাহলে এই ভ্রূণ মুকুলাবরণী এটা কি হয় বলতো? আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। প্রকৃতপক্ষে ভ্রূণ মুকুলাবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটা ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। সো ভ্রূণ মুকুলাবরণীর অগ্রভাগে থাকে এই হরমোনটা, যার নাম হচ্ছে অক্সিন। অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়। শাখা কলম নিশ্চয়ই তোমরা জানো শাখা কলম কি। শাখা কলম হচ্ছে তোমরা হচ্ছে কলম যে অধ্যায়টা আছে, কলম কিভাবে করতে হয় সেই অধ্যায় নিশ্চয়ই তোমরা জানবা এই বিষয়টা। শাখা কলম কিভাবে করো, গাছে কলম করা হয় না? কলম মানে কি? অন্য একটা গাছের ডাল নিয়ে এসে তোমার হচ্ছে সেখান থেকে মূল তৈরি করা হয়। হ্যাঁ, যাই হোক, কলম করার সময় বুঝবা এটা। তো শাখা কলমে মূল গজায় কিসের কারণে? অক্সিনের কারণে। ফলের অকালে ঝরে পড়া রোধ হয় কিসের কারণে? অক্সিনের কারণে। তাহলে দেখো তোমাকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন করতে পারে যে অক্সিনের কাজগুলো লিখো। সো তোমাকে যদি এইভাবে বলে যে অক্সিনের কাজ কি কি, প্রথম কথা তোমার যেটা লিখতে হবে, অক্সিন হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন। এটা কি? বৃদ্ধিতে সহায়তা করে, বৃদ্ধি সহায়ক হরমোন। এই কথাটা তোমার প্রথমে উল্লেখ করতে হবে। এটা না লিখলে কিন্তু তুমি মার্ক কাটা যাবে তোমার। দ্বিতীয় কথা যেটা লিখতে হবে সেটা হচ্ছে ফুল ফল ঝরে পড়া রোধ করে। কোথায়? এই যে ফলের অকালে ঝরে পড়া রোধ করে। তাহলে ফলের অকালে ঝরে পড়া রোধ করে। এরপরে যে কাজটা সেটা হচ্ছে অক্সিনের কারণে শাখা কলমে মূল গজায়। শাখা কলমে মূল গজায়। তাহলে এই 3টা কাজ অন্তত লিখতে হবে। এছাড়াও তুমি আরও অ্যাড করতে পারো যে আলোর প্রভাব দেখা যায় অক্সিজেনের কারণে। অক্সিনের কারণে কি হয় বলতো? ভ্রূণ মুকুলাবরণী আলোর দিকে বেঁকে যায়। এই কথাটাও লিখতে পারো। তাহলে এই 4টা কাজ হচ্ছে অক্সিজেনের।
এরপরে দেখো জিবেরেলিন। সো জিবেরেলিনের কাজটা কি? এটাও বৃদ্ধি সহায়ক হরমোন। কোন একটা গাছে যদি তুমি জিবেরেলিন প্রয়োগ করো, তুমি দেখবা যে সেই গাছটা একটা নর্মাল গাছের চেয়ে অনেক বেশি লম্বা হয়ে গেছে। কেন হয়েছে? এই যে জিবেরেলিন হরমোন তুমি প্রয়োগ করছো তাই। সো এটাও কি, এটার কাজ হচ্ছে বৃদ্ধিতে সহায়তা করে, বৃদ্ধি সহায়ক হরমোন এটা। আর কি কাজ করে সেটা দেখো। চারা গাছ, বীজপত্র, পত্রের বর্ধিষ্ণু অঞ্চল। বর্ধিষ্ণু অঞ্চল মানে হচ্ছে যে জায়গাটা বৃদ্ধি পায়, ঠিক আছে? বর্ধিষ্ণু মানে কি? যে অঞ্চলটা বৃদ্ধি পায়। তাহলে কোথায় থাকবে? চারা গাছ। চারা গাছ দেখো, চারা গাছ তো আস্তে আস্তে বড় হয়, তাই না? তাহলে যে জিনিসগুলো, উদ্ভিদের যে জায়গাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে, সেখানে থাকবে জিবেরেলিন। তাহলে চারা গাছে থাকবে, বর্ধিষ্ণু পাতার বর্ধিষ্ণু অঞ্চলে থাকবে। আর কোথায় থাকবে? বীজে থাকবে। বীজটাও তো আস্তে আস্তে বড় হয়, তাই না? বীজপত্রে থাকবে। আচ্ছা, এরপরে দেখো এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। পর্বমধ্য আবার কি ভাইয়া? পর্বমধ্য আবার কি? পর্বমধ্য হচ্ছে, দেখো ধরে নাও এটা হচ্ছে একটা বাঁশ গাছ। সো বাঁশ গাছের এই যে এইখানে এরকম দাগ দাগ থাকে না, গিরা থাকে না বাঁশ গাছে? সো এই যে গিরা, এই প্রতিটা গিরাকে বলা হচ্ছে পর্ব। এটা একটা পর্ব, এটা একটা পর্ব। এই দুটা পর্বের মাঝখানে যে অঞ্চলটা সেটা হচ্ছে পর্বমধ্য। পর্বমধ্য। তো এই পর্বমধ্যটা, এই জায়গাটা ফার্স্টে ছোট থাকে, তারপরে জিবেরেলিনের প্রভাবে এটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে এটা একটা কাজ, যে জিবেরেলিনের কাজ কি? এটা হচ্ছে পর্বমধ্য বৃদ্ধি পায়। উদ্ভিদের পর্বমধ্য যেটা আছে, পর্বমধ্য দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। আচ্ছা, পরের যে কথাটা লেখা আছে, এজন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদই অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও লম্বা হয়, যে কথাটা মাত্রই বলছি। এবং বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা আছে। তাহলে এই জিবেরেলিনের আরেকটা কাজ হচ্ছে, তৃতীয় যে কাজটা, সেটা হচ্ছে বীজের সুপ্তাবস্থা কাটাই। বীজের সুপ্তাবস্থা কাটাই। তো তোমাকে যদি গ বা ঘ নাম্বারে কোশ্চিন করে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এইভাবে প্রশ্নটা করবে যে অক্সিজেনের কাজটা লেখো বা জিবেরেলিনের কাজটা লিখো। সো অক্সিজেনের 4টা কাজ পড়লাম, এবং জিবেরেলিনে এখানে আমরা 3টা কাজ পড়ছি। সো এই 3টা কাজ তোমার কিন্তু লিখতে হবে, ঠিক আছে? কি কি পড়ছি? বৃদ্ধি করে, পর্বমধ্য দৈর্ঘ্যে বৃদ্ধি করে, এছাড়াও বীজের সুপ্তাবস্থা নষ্ট করে, হ্যাঁ, বা সুপ্তাবস্থা কাটাতে সাহায্য করে। বুঝতে পেরেছো? বীজের সুপ্তাবস্থা মানে কি? দেখো, বীজটা, কোনো একটা বীজ যখন মানে লাগানো হয় না মাটিতে, সেই অবস্থায় কিন্তু বীজটা থেকে কোনো ধরনের কুড়ি বের হয় না, তাই না? তো এই যে সুপ্ত অবস্থায় আছে বীজটা, তুমি যখনই পানি দিচ্ছ, উপযুক্ত পরিবেশ দিচ্ছ, সেখান থেকে কিন্তু কুড়ি সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে সময় পর্যন্ত কুড়ি সৃষ্টি হচ্ছে না, সেটাই তো সুপ্ত অবস্থা। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসো ইথিলিন। ইথিলিন ফার্স্টেই বলেছি যে ইথিলিন হচ্ছে একটা বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন, অর্থাৎ এটা বৃদ্ধি পেতে বাধা দিবে, উদ্ভিদের বৃদ্ধিটা হইতে দিবে না। সো এই হরমোনটা, এটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। এবং ইথিলিনের আরেকটা কাজ মনে রাখো, ইথিলিনের কাজ হচ্ছে, এটা তো বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে, এটা কিন্তু বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। দ্বিতীয় কথা হচ্ছে, এইখানে এই হরমোনটা, ইথিলিনের আরেকটা কাজ হচ্ছে, তুমি যদি কলা দেখো, মানে কাঁচা কলায় যদি তুমি ইথিলিন দাও, কাঁচা কলা পাকতে তো 2-1 দিন সময় লাগে, তাই না? তো তুমি যদি ইথিলিন দাও, দেখবা যে 1 রাতের মধ্যে পেকে গেছে বা কিছুক্ষণের মধ্যে পেকে গেছে কলাগুলা। সো এটা ফল পাকাতে সাহায্য করে, ফল পাকাতে সাহায্য করে। এছাড়াও আরও একটা কাজ, এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা, মূলে ইত্যাদিতে দেখা যায়। এবং ইথিলিন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, যেটা একটু আগে জিবেরেলিনের কাজটা পড়লাম। সো এটা কি করে বলো তো? এটা হচ্ছে সুপ্তাবস্থা, কিসের? বীজ ও মুকুলের সুপ্তাবস্থা। তাহলে ইথিলিনের আরেকটা কাজ আমরা পাইলাম, বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। এছাড়াও দেখো আরেকটা কথা লেখা আছে, একটু আগে আমি বলছি যে এটা বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করতেছে, কিন্তু তারপরেও এখানে আরেকটা লাইন বলা আছে যে চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে গাছকে লম্বা হতে সাহায্য করে। তো দুইটা হচ্ছে বিপরীত কথা হয়ে গেল না?
তোমাদের বইয়ে লেখা আছে, কিছু করার নাই। ইথিলিন আসলে বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে, এটা তোমাদের এই কথাটাও লেখা আছে। সো তোমাদের বইয়ে একটা বইয়ে দুইটা কথা লেখা আছে, কিছু করার নাই, যেহেতু লেখা আছে তোমার এটা পড়তেই হবে। সো এখানে এই কথাটাও মনে রাখো যে চারা গাছের বৃদ্ধি ঘটায়, চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায়, চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায়, এই কথাটা মনে রাখো, কাণ্ডের বৃদ্ধি ঘটায়। আশা করি বুঝেছ। এবং লাস্ট যেই কথাটা মনে রাখবা সেটা হচ্ছে ইথিলিন পাতা ফুল ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। এই যে দেখো পাতা ফুল ফল যে ঝরে পড়ে, পাতা যে একসময় ঝরে পড়ে, হ্যাঁ উদ্ভিদের একটা পাতা তো সবসময় থাকে না, পাতা ঝরে পড়া ত্বরান্বিত কে করতেছে, বা ঝরে পড়ার রেটটা বৃদ্ধি করে কে, ইথিলিন। তাহলে এটাও একটা কাজ যে পাতা ফুল ফল ঝরে পড়া ত্বরান্বিত করে, পাতা ফুল ফল ঝরে পড়া ত্বরান্বিত করে। তাহলে এইগুলা হচ্ছে কাজ। তবে ইথিলিনের কাজ আমরা বুঝলাম। এরপরে হচ্ছে চলন। একটা কথা মনে রাখো, উদ্ভিদের যে চলন, আমরা তো চলাচল করতে পারি, আমাদের চলন ভিন্ন, কিন্তু উদ্ভিদের যে চলন সেটা কি বলবো, আলোর প্রভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। একটু আগে আমরা দেখলাম যে আলো নিয়ন্ত্রণ করতেছে উদ্ভিদ। ধরে নাও যে আলো যে দিক থেকে আসতেছে, উদ্ভিদ সেই দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো তো বাইরের একটা উদ্দীপক উদ্ভিদকে কি করতেছে, উদ্ভিদকে বৃদ্ধি করতেছে, আলো এসে উদ্ভিদের বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করতেছে। তো এই ধরনের যে চলন, যেখানে বাহ্যিক উদ্দীপনা বা অভ্যন্তরীণ কোনো একটা উদ্দীপনা দরকার, সেটাকে বলা হচ্ছে ট্রপিক চলন। তাহলে উদ্ভিদের যে চলন সেটাকে বলা হচ্ছে ট্রপিক চলন, এই কথাটা মনে রাখো। উদ্ভিদের চলনকে কি বলা হচ্ছে, ট্রপিক চলন। ট্রপিক চলন মানে কি, দেখো এখানে লেখাই আছে, উদ্ভিদ অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। ওকে, ভালো কথা। এজন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক উদ্দীপনা, বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এ সকল চলনকে কি বলা হচ্ছে, ট্রপিক চলন। তাহলে এই যে অভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপনা, বহি উদ্দীপনা উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার ফলে উদ্ভিদের চলন এবং বৃদ্ধি সংঘটিত হচ্ছে। এ ধরনের চলনকে কি বলা হচ্ছে, এ ধরনের চলনের নাম হচ্ছে ট্রপিক চলন। আশা করি বুঝতে পেরেছ। ওকে, ঠিক আছে। এরপরে দেখো যে টপিকটা নিয়ে আলোচনা করব, পরের টপিকটা হচ্ছে স্নায়ুতন্ত্র। সো স্নায়ুতন্ত্র কি? স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের দেহে আমরা যে নিয়ন্ত্রিত হচ্ছি, হ্যাঁ আমাদের সূচ ফুটলে আমরা কি সেটার অনুভূতি পাচ্ছি, তাই না? বা এই যে এসি চলতেছে, আমার গায়ে ঠান্ডা লাগতেছে, এই যে অনুভূতি, এগুলা অনুভূতিটা আমরা পাইতাম না যদি না আমাদের দেহে স্নায়ুতন্ত্র থাকতো। ঠিক আছে, তাহলে দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করা, দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। তাহলে দেখো বিভিন্ন অংশের মধ্যে উদ্দীপনা বহন করা, যেমন আমার শীত লাগতেছে, তাহলে এই উদ্দীপনাটা বহন করতেছে না, বহন করে আমার মস্তিষ্কে যাচ্ছে, মস্তিষ্ক বুঝতে পারতেছে আচ্ছা শীত লাগে। তাহলে কার মাধ্যমে বাহিত হচ্ছে মস্তিষ্কে, বলতো স্নায়ুতন্ত্রের মাধ্যমে, তাই না? তাহলে এই কথাটাই বলা আছে যে উদ্দীপনা বহন করা, তাহলে বহন করতেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় করা। ধরে নাও যে একটা মশা কামড় দিল, এই হাতে মশা কামড় দিছে, এই হাত নিয়ে গেলা ঠাস করে মারলা। তাহলে দেহের বিভিন্ন অঙ্গ, আমাদের এই যে প্রত্যেকটা অঙ্গ, হাত পা, আমাদের দেহের ভেতরে যে অর্গানগুলা, সবকিছুর সমন্বয় সাধন করতেছে। কে করতেছে? স্নায়ুতন্ত্র করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের দেহের বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করতেছে এবং পরিবেশের সাথে সম্পর্ক বজায় রাখতেছে। পরিবেশের সাথে সম্পর্ক বজায় রাখা এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ। কি কি কাজ? তাহলে এই যে পরিবেশের সাথে সম্পর্ক বজায় রাখা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা অঙ্গের সমন্বয় সাধন করতেছে এবং অনুভূতি বহন করতেছে। এগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। প্রাণীদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে, উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে বলা হচ্ছে স্নায়ুতন্ত্র। তবে তোমাকে যদি স্নায়ুতন্ত্রের সংজ্ঞা বলে, তোমার একটু মুখস্থ করতে হবে, ভাই একটু বড় সংজ্ঞা কিন্তু সহজ আছে। দেখো কি বলছে, প্রাণীদেহের যে তন্ত্র বিভিন্ন অঙ্গের সংযোগ সাধন করে, তার মানে কি আমাদের বিভিন্ন অঙ্গের, এই যে আমাদের সারা দেহের সংযোগ সাধন করতেছে, যে তন্ত্র সারা দেহের সংযোগ সাধন করে। দ্বিতীয় কথা কি বলছে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় করে। তাহলে আমাদের দেহের যে জৈবিক কার্যাবলীগুলো হচ্ছে সেগুলোর সমন্বয় সাধন করতেছে। আমাদের দেহে যা কাজ হয় সবকিছুর সমন্বয় সাধন করতেছে। এরপরে উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন
সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে তাকে বলা হচ্ছে স্নায়ুতন্ত্র। অর্থাৎ উদ্দীপনায় সাড়া দিয়ে, ধরে নাও যে তুমি আলো পড়লো তোমার চোখে, আলো পড়লো, আলো তো হচ্ছে পরিবেশের একটা বিষয়, তাই না? সো চোখে আলো পড়লো, চোখটা বন্ধ করে ফেললা, তাহলে দেখো পরিবেশের প্রতি সাড়া দিয়ে তুমি কি করলা বলো তো, তুমি হচ্ছে একটা প্রতিবেদন সৃষ্টি করলা। তাহলে প্রতিবেদন সৃষ্টিতে সাহায্য করতেছে কে? স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তাহলে যে তন্ত্র আমাদের বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করে, কোথায় গেল? হ্যাঁ, এই যে বিভিন্ন অঙ্গের সংযোগ সাধন করে বা সংযোগ রক্ষা করে, বিভাগীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে, উদ্দীপকের সাথে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, পরিবেশের সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। ওকে ভাইয়া, স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হচ্ছে মস্তিষ্ক। খুবই গুরুত্বপূর্ণ কথা। উন্নত মস্তিষ্কের কারণে মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের মস্তিষ্ক হচ্ছে উন্নত, সবচেয়ে উন্নত মস্তিষ্ক হচ্ছে মানুষের। মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, যেগুলোকে বলা হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। এটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে স্নায়ুকোষ বা নিউরন এটার গঠন থেকে প্রশ্ন করতে পারে, তোমার এখানে কাজ নিয়ে প্রশ্ন করতে পারে, স্নায়ু তাড়না কিভাবে পরিবাহিত হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করতে পারে, যে কোনোভাবে প্রশ্ন করতে পারে। তাহলে ভাইয়া আসো আমরা একটু নিউরনের গঠনটা দেখে ফেলি। নিউরনের মোট অংশ যদি বলা হয়, দুইটা অংশ দেখা যায়। দেখো নিউরনের গঠনটাই যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, আমি তোমাদের জন্য একটু আঁকাই। হ্যাঁ, আমি যদিও আর্টটি খুব একটা সুন্দর না, পারদর্শী না, আমি একটু আঁকানোর চেষ্টা করি তারপরেও। ওকে, সো এই হচ্ছে একটা নিউরন। নিউরনের এই জায়গাটাতে আছে একটা নিউক্লিয়াস। তাহলে নিউরনকে আমরা মোটা দাগে দুইটা অংশে বিভক্ত করতে পারি। সেটা হচ্ছে এই যে মাঝখানের যে অঞ্চলটুকু, হ্যাঁ। সো নিউরনের দুইটি অংশ। নিউরনের কয়টা অংশ? দুইটা অংশ। প্রথমটা হচ্ছে কোষ দেহ কোন অঞ্চলটুকু? কোষ দেহ হচ্ছে এই যে মাঝখানের এই বড় অঞ্চলটুকু, এটা হচ্ছে প্রধান অংশ নিউরনের। এবং এই কোষ দেহ থেকে দেখো তো এখানে সুতার মতো কিছু অংশ বের হয়ে গেছে না? আবার নিচের দিকে একটা বড় অংশ বের হয়ে গেছে, এগুলোকে বলা হচ্ছে প্রলম্বিত অংশ। তাহলে কোষ দেহ থেকে যা কিছু বের হয়েছে সেটা হচ্ছে প্রলম্বিত অংশ। এই কথাটা মনে রাখো। তাহলে কোষ দেহ অ্যান্ড এর সাথে আছে প্রলম্বিত অংশ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কোষ দেহের মধ্যে কি আছে? কোষ দেহের মধ্যে আছে, দেখো কোষ দেহ কিভাবে গঠিত, কি দ্বারা গঠিত? কোষ দেহের মধ্যে আছে নিউক্লিয়াস। কোষ দেহের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। এছাড়াও আছে এই যে দেখো এই পর্দাটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, বা মেমব্রেন। তো এই কোষ দেহের মধ্যে কি আছে? কোষ দেহের মধ্যে আছে নিউক্লিয়াস আছে হচ্ছে প্লাজমা মেমব্রেন। এছাড়াও কি আছে বলতো? এছাড়াও আছে হচ্ছে সাইটোপ্লাজম কি? এখানে তরল পদার্থ কিছু থাকে, তরল পদার্থগুলোর নাম হচ্ছে সাইটোপ্লাজম। কোষ দেহ থেকে একটা কথা খুব মোটা দাগে মনে রাখবা, কোষ দেহে কোনো সেন্ট্রিওল থাকে না। এই জিনিসগুলো থাকে, অঙ্গাণুও থাকতে পারে, তবে সেন্ট্রিওল থাকে না। কি থাকে না বলতো? সেন্ট্রিওল থাকে না। ঠিক আছে, সো কোষ দেহ সম্পর্কে আরেকটা কথা মনে রাখো, এখানে সেন্ট্রিওল থাকে না। আর প্রাণী কোষে আমরা জানি সেন্ট্রিওল এটা থাকে না। আর আমরা জানি যে প্রাণী কোষে সেন্ট্রিওল কোষ বিভাজনে সাহায্য করে। তোমরা যখন কোষ বিভাজনটা পড়বা তখন তোমরা দেখতে পাবো যে এই কোষ বিভাজনে, প্রাণী কোষের কোষ বিভাজনে বিশেষ করে এখানে কিন্তু হেল্প করে হচ্ছে তোমার কে হেল্প করে বলো তো? হেল্প করে হচ্ছে সেন্ট্রিওল। তো সেন্ট্রিওল তো তোমার হচ্ছে এই দেহকোষে নাই, কোষ দেহে নাই, বুঝতে পেরেছো? অর্থাৎ এই কোষ দেহটা এটা কিন্তু সাইজে বড় হইতে পারে না, সাইজে বড় বলতেছি আল্লাহ, এটা কিন্তু তোমার হচ্ছে কি বলবো, বিভাজিত হতে পারে না, একটা থেকে দুইটাই পরিণত হতে পারে না।
আশা করি বুঝতে পেরেছ। এবং এখানে বাকি যে জিনিসগুলো সেগুলো কি প্রলম্বিত অংশ। এবং প্রলম্বিত অংশের মধ্যে এই যে এই জায়গাটা থেকে দেখো তো একটু উপরের দিকে উঠে গেছে না, এটাকে বলা হচ্ছে ডেনড্রন। ডেনড্রন, তাহলে কোষ দেহ থেকে যে শাখাটা বের হয় সেটার নাম হচ্ছে ডেনড্রন। এবং ডেনড্রনটা আবারও শাখা প্রশাখায় ভাগ হয়েছে দেখো। সো এই ডেনড্রন যে শাখা প্রশাখায় ভাগ হয় সেটাকে বলা হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট কি নামে রাখা হয়? এটাকে বলা হচ্ছে ডেনড্রাইট। আশা করি বুঝেছো ভাইয়ারা। এবং এইখানে এই যে এই নিচের দিকের অংশ এটা তো একজন, এটা হচ্ছে একজন। সো প্রলম্বিত অংশ এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডেনড্রন, একটা হচ্ছে ডেনড্রন, আর আরেকটা হচ্ছে একজন। আশা করি বুঝতে পেরেছো। সো এই টোটাল বিষয়টা হচ্ছে নিউরন। তাহলে এই চিত্রটা দেখো, তাহলে বুঝতে পারবা চিত্রের মধ্যে কি আছে। এই পুরাটা হচ্ছে কোষ দেহ, আর বাকি হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের মধ্যে এই পুরাটা, এই লম্বাটা হচ্ছে একজন। হ্যাঁ, একজন কিন্তু একটাই থাকে, ঠিক আছে। তাহলে একজন নামটাই হচ্ছে একজন, তার মানে কি এটা একজনই, বুঝতে পেরেছো, অর্থাৎ একটাই। আর বাকিগুলো হচ্ছে ডেনড্রন, ঠিক আছে। আর কোষ দেহের মধ্যে আর কি আছে? নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, প্লাজমা মেমব্রেন আছে। এই কথাগুলো মনে রাখো। তাহলে আসলে আমরা একটু বিস্তারিত পড়ি কি বলা আছে, তোমাদের বই কি বলা আছে সেটা আমাদের মেন কনসার্ন। সো কোষ দেহ এটা হচ্ছে নিউরনের প্রধান অংশ, যেটা বলছিলাম একটু আগে। কোষ দেহে বিভিন্ন আকৃতির হয়। আকৃতিগুলো কি কি? নোডিগো, নোডিগো, হ্যাঁ একবারে পড়বা। নোডিগো, নোডিগো নক্ষত্রাকার, ডিম্বাকার, গোলাকার, নোডিগো, নোডিগো। তাহলে কোষ দেহের আকৃতি কি বলতো? কোষ দেহের আকৃতি হচ্ছে নোডিগো। হ্যাঁ, এটা হচ্ছে আকৃতি। আকৃতি এই কথাটা ভাইয়া মনে রাখো। এরপরে দেখো কোষ দেহে কোষ আবরণী, কোষ দেহে কোষ আবরণী সাইটোপ্লাজম নিউক্লিয়াস দ্বারা গঠিত। তাহলে কি আছে? কোষ আবরণী আছে। কোষ আবরণী মানে হচ্ছে প্লাজমা মেমব্রেন, একটু আগে লিখে দিলাম না। সো কোষ আবরণী বলতে এটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, মেমব্রেন। আশা করি বুঝেছো। আচ্ছা, এখানে কোনো সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওল থাকে না। যেহেতু সেন্ট্রিওল থাকে না, অন্যান্য কোষের মধ্যে এটা বিভাজিত হয় না, যেটা একটু আগে পড়াইছি তোমাদেরকে। আচ্ছা, প্রলম্বিত অংশ। সো প্রলম্বিত অংশের মধ্যে কি আছে? একজন আছে এবং ডেনড্রন আছে, তাই কিনা? সো প্রলম্বিত অংশের মধ্যে কি আছে? একজন আছে অ্যান্ড ডেনড্রন আছে। সো একজন তো একজনই, অর্থাৎ একজন থাকে একটাই। তাহলে কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো, এটা দেখো তো অনেক লম্বা ছিল না, অনেক বড় ছিল। সো লম্বা সুতার মতো অংশ হচ্ছে একজন। একজনের যে প্রান্তে কোষ দেহ থাকে তার বিপরীত প্রান্তের থেকে শাখা বের হয়। হ্যাঁ, তাহলে একজনের যে প্রান্তে কোষ দেহ থাকে তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয়। সো বিপরীত প্রান্ত থেকে কি বের হচ্ছে দেখো তো, এখান থেকে শাখা বের হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে একটা একজন, এটা হচ্ছে একটা একজন। যে প্রান্তে কোষ দেহ আছে, অর্থাৎ এই প্রান্তে কোষ দেহ আছে, তাহলে এর বিপরীত প্রান্ত কোনটা? এই প্রান্তটা বিপরীত প্রান্ত। তাহলে এই প্রান্তে থেকে কি বের হচ্ছে? এই যে শাখা বের হচ্ছে, বুঝতে পেরেছো? তো এই কথাটাই বুঝাইছে। তো বিপরীত প্রান্ত থেকে এখানে শাখা বের হয়। সাধারণত একটি নিউরনে একটি মাত্র একজন থাকে। তাহলে একটা নিউরনে কয়টা একজন? একটাই একজন থাকে। আচ্ছা, এবার হচ্ছে ডেনড্রন। সো ডেনড্রন পড়ার পরে আমরা কিভাবে হচ্ছে স্নায়ুতারণা কিভাবে হচ্ছে পরিচালিত হয় বা পরিবাহিত হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। সো ডেনড্রন সম্পর্কে দেখো কি বলা আছে। কোষ দেহের চারদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে বলা হচ্ছে ডেনড্রন। তাহলে কোষ দেহের চারদিক থেকে উৎপন্ন শাখা হচ্ছে ডেনড্রন। তাহলে একটা যেটা লম্বা শাখা হয়ে যায় সেটা তো একজন, কিন্তু যেগুলো হচ্ছে খাটো শাখা সেগুলো হচ্ছে ডেনড্রন। তাহলে ডেনড্রনের আকৃতি খুব বেশি লম্বা কিন্তু হয় না, এগুলো খুব বেশি লম্বা হয় না। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। তাহলে ডেনড্রনের আবার যে শাখা সেটা হচ্ছে ডেনড্রাইট। এদের দ্বারা স্নায়ুতারণা নিউরনের দেহের দিকে পরিবাহিত হয়। তাহলে নিউরনের কোন দিকে পরিবাহিত হচ্ছে? এদের দ্বারা স্নায়ুতারণা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে। সো কোন দিকে স্নায়ুতারণাটা প্রবাহিত হচ্ছে? ডেনড্রন থেকে কোন দিকে স্নায়ুতারণা প্রবাহিত হচ্ছে? স্নায়ু তারণা প্রবাহটা কোন দিকে? প্রবাহটা হচ্ছে দেখো ডেনড্রন থেকে কোষ দেহের দিকে। কোষ দেহ স্নায়ুতারণা প্রবাহিত হচ্ছে ডেনড্রন থেকে নিউরনের দেহের দিকে বা কোষ দেহ যেটাকে বলা হচ্ছে নিউরনের দেহের দিকে পরিবাহিত হয়।
একটি স্নায়ুকোষের একজন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার ফলে সেই জায়গাটাকে কি বলা হচ্ছে সিনাপস। সিনাপস কি এখনই বোঝাচ্ছি, দেখো। সো কি বলা আছে এখানে, বলা আছে যে একটি স্নায়ুকোষের একজন অন্য স্নায়ুকোষের ডেনড্রাইট, তাহলে একজন আর ডেনড্রাইট যেখানে মিলিত হয় সেই জায়গাটার নাম হচ্ছে সিনাপস। ঠিক আছে, অর্থাৎ এখানে তুমি যদি এই নিউরনটা একটু খেয়াল করে দেখো, এই নিউরনটা একটু খেয়াল করে দেখো, এই নিউরনের এটা নিশ্চয় একজন, তাহলে একজনের শেষ প্রান্ত কোনটা? এই যে এই প্রান্তটা। আর এইখানে যে নিউরন, এটা তো কোষ দেহ, তাহলে কোষ দেহ থেকে কি বের হয়েছে? ডেনড্রাইট বের হয়েছে। তাহলে এই যে দেখো তো, এই জায়গাতে এটা হচ্ছে একজন, এটা হচ্ছে ডেনড্রাইট। সো একজন আর ডেনড্রাইট দুইটা কি কাছাকাছি আসছে না? একদম পুরাপুরি কিন্তু লেগে যায় নাই, একটু মাঝখানে ফাঁকা থাকে। এই যে ফাঁকার যে স্থানটা, এই ফাঁকার স্থানটাকে বলা হচ্ছে সিনাপস। কি বলা হচ্ছে? সিনাপস। সিনাপস। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে ভাইয়া, ওকে। সিনাপসের মাধ্যমে স্নায়ুতরণা এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়। স্নায়ুকোষে পরিবাহিত হয় উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভেতরে ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া, পরিচালনা করা নিউরনের কাজ। তাহলে নিউরনের কাজ কি দেখো? নিউরনের কাজ হচ্ছে চিন্তা ভাবনা করা, স্মৃতি ধরে রাখা, চলাফেরায় সাহায্য করা। ঠিক আছে, এছাড়াও বাইরের এবং ভেতরের পরিবেশের সাথে যোগাযোগ রক্ষা করা, বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় করা, ওকে, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া, এগুলো হচ্ছে নিউরনের কাজ। আচ্ছা আচ্ছা, নিউরনের কাজ। নিউরনের উদ্দীপনা বহন প্রক্রিয়া চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। সো দেখো, চিত্রটা তুমি যদি একটু ভালো করে খেয়াল করো তাইলে বুঝতে পারবা যে যেমন আমাদের যে চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, কি হচ্ছে বলো তো? আমাদের চোখ, নাক, জিহ্বা, ত্বক, এই যে ত্বকে ধরে নাও যে একটা মশা কামড়াইলো, সেই মশার কামড়টা আমার মস্তিষ্ক পর্যন্ত তো পৌঁছাইতে হবে, যে হ্যাঁ একটা আমাকে মশা কামড় দিছে, আমাকে যে একটু কামড় দিয়ে একটু যে আমার লাগছে, হ্যাঁ, বা আমার একটু ধরে নাও যে এই যে এসি দিছি, আমার ত্বকে ঠান্ডা লাগতেছে। এখন ত্বকে ঠান্ডা লাগলেই তো হবে না, সেই উদ্দীপনা তো আমার মস্তিষ্কে পাঠাইতে হবে, তাই না? সো মস্তিষ্কে আসলে কিভাবে যাবে, মেন বিষয়টা হচ্ছে এটা। কিভাবে যাবে দেখো ভাইয়া, যাবে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা নিউরন, এটা হচ্ছে একটা নিউরন। এই নিউরনের যে ডেনড্রাইট, সেটা এই নিউরনের একজনের সাথে যুক্ত। কি দ্বারা? সিনাপস দ্বারা। কি দ্বারা যুক্ত? সিনাপস দ্বারা যুক্ত। সো এখানে যে সংবেদী নিউরনটা আছে, সংবেদী নিউরন মানে কি? যে নিউরনটা উদ্দীপনা নিয়ে যায়, হ্যাঁ, অর্থাৎ ধরে নাও যে এখানে আমার ঠান্ডা লাগতেছে, সো এইখান থেকে কিছু সংবেদী নিউরন, বা যার আরেকটা নাম হচ্ছে সেন্সরি নিউরন বা অনুভূতিবাহী নিউরন, মানে কি আমাদের অনুভূতি, যেটা ঠান্ডা লাগতেছে এটা কি একটা অনুভূতি, তাহলে এইখানে আছে অনুভূতিবাহী নিউরন। এই অনুভূতিটা আমাদের কোথায় নিয়ে যাবে বলো তো? মস্তিষ্কে নিয়ে যাবে, তাই কিনা? অনুভূতিটা কোথায় নিয়ে যাবে? মস্তিষ্কে নিয়ে যাবে। আচ্ছা, এখন এই যে দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে হচ্ছে মস্তিষ্ককে বোঝানো হচ্ছে, মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ডকে বোঝানো হচ্ছে। তো এই যে মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ডে এই স্নায়ু উদ্দীপনাটা আসলো, হ্যাঁ ভাই আমার ঠান্ডা লাগতেছে, তোমার ব্রেন বুঝতে পারলো, দেন কি করবে বলো তো? দেন তোমার হচ্ছে একটা হাতকে আবার নির্দেশ দিবে ব্রেন, কিছু নিউরনের মাধ্যমে নির্দেশ দিবে। এই নিউরনগুলোকে এখন আমরা বলবো আজ্ঞাবাহী। আজ্ঞাবাহী মানে হচ্ছে আদেশবাহী, ঠিক আছে? তো এখানে যে ঠান্ডা লাগলো সেটা হচ্ছে সংবেদী স্নায়ুর মাধ্যমে বা অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে কোথায় গেলো? মস্তিষ্কে গেলো। এখন মস্তিষ্ক আদেশ করবে এরকম নিউরন, যেগুলোকে বলা হচ্ছে আজ্ঞাবাহী নিউরন। তাহলে এই আজ্ঞাবাহী নিউরনের মাধ্যমে তোমার এই হাতকে ধরে নাও যে আদেশ করলো যে ভাই তুমি এখন রিমোটটা নাও, এসি অফ করতে হবে, আমার ঠান্ডা লাগতেছে, এ আর কি বিষয়, বুঝছো? তাহলে এই হচ্ছে বিষয়, তোমার ত্বক, নাক, কান, জিহ্বা এগুলোতে ঠান্ডা লাগতেছে। এখন তোমার কি করতে হবে? এই উদ্দীপনাটা ফার্স্টে মস্তিষ্কে যাবে। কার মাধ্যমে যাবে? সংবেদী স্নায়ুর মাধ্যমে যাবে। এখন মস্তিষ্ক তোমার হাতকে নির্দেশ দিবে যে এসিটা অফ করো। কার মাধ্যমে দিবে? হাতটা কিভাবে আমার কাজ করবে? আজ্ঞাবাহী নিউরনের কারণে কাজ করবে। এই হচ্ছে বিষয়। আশা করি তোমরা ঠিকমতো বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরের টপিকে যাব। তাহলে আসো আমরা পরের অংশে যাই। পরের অংশে আচ্ছা স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করা আছে। তো ফার্স্টেই আমি একটু বলে দিই যে স্নায়ুতন্ত্র কত ধরনের। মনে রাখো স্নায়ুতন্ত্র 3 ধরনের।
স্নায়ুতন্ত্র এটা হচ্ছে তিন ধরনের কি তিন ধরনের স্নায়ুতন্ত্র হচ্ছে, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তিন ধরনের স্নায়ুতন্ত্র কি একটা হচ্ছে কেন্দ্রীয়, দুই নম্বর হচ্ছে প্রান্তীয় এবং তিন নম্বর হচ্ছে স্বয়ংক্রিয়। সো এই হচ্ছে বিষয়। তাহলে একটা হচ্ছে কেন্দ্রীয়, প্রান্তীয় অ্যান্ড স্বয়ংক্রিয়, এই তিন ধরনের স্নায়ুতন্ত্র দেখা যায়। এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, সো স্নায়ুতন্ত্র গেল। এবার আসো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটা দুই ধরনের, একটাকে বলা হচ্ছে মস্তিষ্ক এবং আরেকটা হচ্ছে সুষুম্না কাণ্ড। তো এখানে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে কথা বলতেছি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটা কিন্তু দুই ধরনের, একটাকে বলা হচ্ছে মস্তিষ্ক এবং আরেকটা হচ্ছে সুষুম্না কাণ্ড। এই কথাটা ভাইয়া মনে রাখো, ঠিক আছে? ওকে, সো মস্তিষ্ক নিয়ে আমরা পড়ি। সো মস্তিষ্কের কয়টা অংশ? মস্তিষ্কের অঞ্চল যদি বলা হয়, মোটা দাগে তিনটা অঞ্চল তুমি দেখতে পাবা। ফার্স্টে হচ্ছে যে এই অঞ্চলটুকু, এটাকে বলা হচ্ছে গুরু মস্তিষ্ক বা অগ্র মস্তিষ্ক। এতটুকু অঞ্চল হচ্ছে অগ্র মস্তিষ্ক। তারপর হচ্ছে মধ্য মস্তিষ্ক অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে অগ্র মধ্য পশ্চাৎ, এই কথাটা মনে রাখো। তাহলে এই যে মস্তিষ্কের তিনটা অংশ। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটা হচ্ছে মাত্রই পড়লাম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটা হচ্ছে মস্তিষ্ক অ্যান্ড মেরুরজ্জু, ঠিক আছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কি মস্তিষ্ক অ্যান্ড মেরুরজ্জু, বা মেরুরজ্জুর আরেকটা নাম হচ্ছে সুষুম্না কাণ্ড, ঠিক আছে? মেরুরজ্জুরই আরেকটা নাম কি? সুষুম্না কাণ্ড। আচ্ছা, এখন মস্তিষ্ক তো কোনটা আমরা জানি, মস্তিষ্ক হচ্ছে আমাদের মাথার ভেতরে থাকে। এই যে আমাদের করটির মধ্যে সুরক্ষিত থাকে, অর্থাৎ মাথার খুলি দিয়ে সুরক্ষিত থাকে কি বলতো, এই মস্তিষ্কটা। আর মেরুরজ্জু কোথায় থাকে? মেরুরজ্জু থাকে দেখো আমাদের মস্তিষ্ক থেকে পেছনে বের হয় এবং সেটা মেরুদণ্ডের ভেতরে সুরক্ষিত থাকে, এই কথাটা মনে রাখো। তাহলে মস্তিষ্ক এটা সুরক্ষিত থাকে কোথায়? এটা সুরক্ষিত থাকে কিন্তু করটির ভেতরে। আর সুষুম্না কাণ্ড এটা সুরক্ষিত থাকে কোথায়? মেরুদণ্ডের ভেতরে। আচ্ছা, তাহলে মস্তিষ্ক হচ্ছে সমগ্র স্নায়ুতন্ত্রের চালক কে? মস্তিষ্ক। মানুষের মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে? করটি মানে কি? মাথার খুলির ভেতরে সুরক্ষিত অবস্থায় থাকে, এই কথাটা মনে রাখো। মস্তিষ্ক মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত। তাহলে কি দ্বারা আবৃত ভাইয়া? মনে রাখো, মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত। কি দ্বারা আবৃত? মেনিনজেস পর্দা, ঠিক আছে? আচ্ছা, মানুষের মস্তিষ্কের প্রধান তিনটি অংশ কি অংশ? গুরু মস্তিষ্ক বা অগ্র মস্তিষ্ক, গুরু বা অগ্র, মধ্য, পশ্চাৎ বা লঘু। তাহলে গুরু মধ্য লঘু অথবা অগ্র মধ্য পশ্চাৎ, যেটাই বলি। আচ্ছা, তাহলে এই যে গুরু মস্তিষ্ক হচ্ছে আমাদের মস্তিষ্কের প্রধান অংশ। তুমি যদি হচ্ছে মস্তিষ্ক দেখবা যে মস্তিষ্কের উপরে ঢেউ খেলানো, ঠিক আছে? এছাড়াও তুমি আরো কি দেখবা? তুমি আরো দেখবা হচ্ছে মস্তিষ্কের মাঝখানে কিন্তু অর্ধেক, মানে এই পাশে একটা অংশ, এই পাশে আরেকটা অংশ। সো এই যে মস্তিষ্কের উপরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে সেরেব্রাম, ঠিক আছে? তো আমরা এইখানে পড়বো, অনেক কিছু বলা আছে। তার আগে আরেকটা কথা বলে দিই, বোধুভিসা, এই ওয়ার্ডটা একটু মনে রাখো, বোধুভিসা। আমার সাথে বলো, বোধুভিসা মানে হচ্ছে, এখানে ব মান হচ্ছে বাহিরে, তাহলে বাহিরে, ধ মানে হচ্ছে ধূসর, ভি মান হচ্ছে ভেতরে, সা মান হচ্ছে সাদা। সো বোধুভিসা মানে কি? বাইরে ধূসর, ভেতরে সাদা। অর্থাৎ মস্তিষ্কের বাইরের দিকটা হচ্ছে ধূসর কালার বা গ্রে কালার, আর ভেতরের দিকে তুমি যদি যাও, তুমি মস্তিষ্ক যদি তুমি কেটে থাকো কোনো গরুর মস্তিষ্ক, তুমি দেখবে যে ভেতরের দিকটা হচ্ছে সাদা রঙের, বুঝতে পেরেছো? তাহলে বোধুভিসা, বাইরে ধূসর, ভেতরে সাদা। আচ্ছা, এখন যদি আমি একটু দেখি গরু মস্তিষ্ক সম্পর্কে কি বলা আছে, দেখো গরু মস্তিষ্কের প্রধান অংশ সেটা হচ্ছে সেরেব্রাম। তাহলে গরু মস্তিষ্কের প্রধান যে অংশটা, মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে এই যে সেরেব্রাম। আর সেরেব্রামের নিচে আবার কি থাকে? থ্যালামাস থাকে, হাইপোথ্যালামাস থাকে। তাহলে সেরেব্রামের নিচে কি থাকে? থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই কথাটা মনে রাখো। তাহলে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই তিনটা অংশ নিয়ে গরু মস্তিষ্ক। আচ্ছা, এখন এই যে সেরেব্রাম যেটা বলতেছি,
যেটা গুরু মস্তিষ্কের অংশ, এই সেরেব্রাম এটা হচ্ছে ডান এবং বাম, এই যে এই পাশে আছে, তাহলে ডান বাম দুইটা খণ্ডে বিভক্ত। এতে ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার, এখানে হেমি কথাটার অর্থ হচ্ছে অর্ধেক। হেমি মানে কি ভাইয়া? হেমি মানে হচ্ছে অর্ধেক। তাহলে এই দিকে ডান দিকে অর্ধেক, বাম দিকে অর্ধেক, তাহলে ডান ও বাম হেমিস্ফিয়ার, হ্যাঁ, সেরেব্রাল হেমিস্ফিয়ার নিয়ে গঠিত। মানব মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত, তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ারটা কেমন? উন্নত মানব মস্তিষ্কের এবং সুগঠিত। এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্তু দ্বারা সংযুক্ত। তাহলে এই যে দুইটা খণ্ড এটা কি ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্তু দ্বারা সংযুক্ত থাকে। এর উপরিভাগে ঢেউ খেলানো এবং ধূসর বর্ণের, তাহলে উপরিভাগটা কেমন? ঢেউ তোলা ও ধূসর বর্ণের। দেখতে ধূসর বর্ণের হয় একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলে। তাহলে দেখতে যেহেতু ধূসর বর্ণের, তাহলে গ্রে ম্যাটার বলা হচ্ছে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার। আচ্ছা, গুরু মস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র স্নায়ুতন্ত্র থাকে, তাহলে গুরু মস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র স্নায়ুতন্তু থাকে। স্নায়ুতন্তুর রং হচ্ছে সাদা, তাই মস্তিষ্কের ভেতরের স্তরের নাম হচ্ছে শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। তাহলে ভেতরে হচ্ছে সাদা, তাই হোয়াইট ম্যাটার। শ্বেত পদার্থের ভেতর দিয়ে স্নায়ুতন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে যায় কোন দিক দিয়ে? শ্বেত পদার্থের ভেতর দিয়ে। ধূসর পদার্থে কয়েক স্তরে স্নায়ুকোষ দেখা যায়। তাহলে ধূসর পদার্থ যেই জায়গাটা, সাদার ভেতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়। আর ধূসর পদার্থে কয়েকটি স্তরে স্নায়ুকোষগুলা সাজানো থাকে। ঠিক আছে, স্নায়ুকোষ মানে কি বলতো? নিউরন। স্নায়ুকোষ মানে কি ভাইয়া? নিউরনগুলা সাজানো থাকে। এই স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কে, তাহলে কোথায় বলতো? স্নায়ুকোষগুলো কোথায় সাজানো থাকে? ধূসর পদার্থে, অর্থাৎ উপরের দিকে, বাইরের দিকে। আচ্ছা, এই স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে থাকে। গুচ্ছ বেঁধে কি তৈরি করে? স্নায়ুকেন্দ্র তৈরি করে। এগুলো বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে। তাহলে বিভিন্ন ধরনের কর্মকেন্দ্র হিসেবে কাজ করতেছে কি বলতো? এই স্নায়ুকোষগুলা বা স্নায়ুকেন্দ্রগুলা, যেমন দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালনা ইত্যাদি কাজ করে গুরু মস্তিষ্ক। ঠিক আছে, তাহলে গুরু মস্তিষ্কে ইত্যাদি ক্রিয়া কেন্দ্র কোথায় অবস্থিত? গুরু মস্তিষ্কে অবস্থিত। তাহলে দেখো, আমরা যে দেখতেছি দর্শন, শুনতেছি, শ্রবণ, ঘ্রাণ নিচ্ছি, তাহলে গন্ধ বা ঘ্রাণ। ঠিক আছে, তাহলে দেখা, শোনা, ঘ্রাণ। ঠিক আছে, দর্শন, শ্রবণ, ঘ্রাণ। তাহলে দেখা, শোনা, ঘ্রাণ। এরপরে চিন্তা, বিবেক, বুদ্ধি, তারপরে কি? চিন্তা, বিবেক, বুদ্ধি, জ্ঞান। ঠিক আছে, তাহলে চিন্তা, বিবেক, বুদ্ধি, জ্ঞান, স্মৃতি এবং ঐচ্ছিক পেশির সঞ্চালন বা পেশির চালনা, এগুলাকে নিয়ন্ত্রণ করতেছে আমাদের মস্তিষ্কের গুরু মস্তিষ্কের অঞ্চল যেটা। ঠিক আছে, অর্থাৎ আমি যদি আরেকবার বলি এর কাজগুলোকে কি, কাজগুলো তোমার মনে রাখতে হবে। গুরু মস্তিষ্কের কাজ কি? এটার কাজ হচ্ছে এটা চিন্তা চেতনায় সাহায্য করে। হ্যাঁ, দেখা শোনা এবং ঘ্রাণ নিচ্ছে চিন্তা, চেতনা, বুদ্ধি, বিবেক এবং পেশির চালনায়। তাহলে এই কাজগুলো তোমার মনে রাখতে হবে ভাইয়া। ঠিক আছে, আর থ্যালামাস, হাইপোথ্যালামাস কি করে? এটা দেখো, ধূসর পদার্থের পুঞ্জ। এটা ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ, চলন। তাহলে যে শীত, নিদ্রা, তাপ, গরম, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতেছে, বা ক্রোধ, লজ্জা, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতেছে থ্যালামাস, হাইপোথ্যালামাস। আচ্ছা, এরপরে আসো মধ্য মস্তিষ্ক। তো মধ্য মস্তিষ্কের কাজ খুব সহজে এইভাবে পড়তে পারো যে মধ্য মস্তিষ্ক দেখাশোনা করে। মধ্য মস্তিষ্ক দেখাশোনা করে। খুব সিম্পল ওয়েতে এভাবে মনে রাখো। তো মধ্য মস্তিষ্ক দেখাশোনা করে বলতে কি বোঝানো হচ্ছে? মধ্য মস্তিষ্কের মাধ্যমে আমরা দৃষ্টিশক্তি এবং শ্রবণ, দেখা এবং শোনা, এই দুটো নিয়ন্ত্রণ করতেছে। তাহলে মধ্য মস্তিষ্ক দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তির সাথে সম্পর্কিত। তাহলে মধ্য মস্তিষ্ক দেখাশোনা করে, শেষ মধ্য মস্তিষ্ক। আচ্ছা, গুরু মস্তিষ্ক ও পঞ্চের মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। তাহলে কোথায়? গুরু মস্তিষ্ক আর পঞ্চ, এই দুটার মাঝখানে। তাহলে মাঝখানে যেহেতু থাকবে, কার মাঝখানে? গুরু মস্তিষ্ক আর পঞ্চের মাঝখানে। আচ্ছা, গুরু মস্তিষ্ক সবার উপরে থাকে, পঞ্চ নিচে থাকে, এই দুটার মাঝখানে মধ্য মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক সম্পর্কে কি বলা আছে দেখো। পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক যেটা, সেটা হচ্ছে
লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে ও পশ্চাতে অবস্থিত। তাহলে লঘু মস্তিষ্ক কোথায়? গুরু মস্তিষ্কের নিচে এবং পশ্চাতে অবস্থিত। এটি গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট, হ্যাঁ যেহেতু পশ্চাতে আছে ছোট তো হবেই। দেহের ভারসাম্য রক্ষা করা, তাহলে পশ্চাৎ মস্তিষ্কের কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা করা, হ্যাঁ লঘু মস্তিষ্কের প্রধান কাজ। এছাড়া লঘু মস্তিষ্ক কথা বলা, চলাফেরা, দেখো তুমি যদি চলাফেরা করো, তোমার যদি ভারসাম্য না থাকে, ভারসাম্য না থাকলে কি তুমি একদিকে টললে পড়ে যাবে না? হ্যাঁ, যারা হচ্ছে দুষ্টু পানি পান করে অর্থাৎ যারা মদ খায়, তারা দেখো তাদের ভারসাম্য, দেহের ভারসাম্য কিন্তু বজায় রাখতে পারে না, তাই না? সো ভারসাম্য রক্ষা করতেছে কে, বা চলাফেরায় সাহায্য করতেছে কে? সাহায্য করতেছে বা শ্রবণে সাহায্য করে কে? সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। সরি, শ্রবণ না, কথা বলা, কথায় বলে সাহায্য করে কে? লঘু মস্তিষ্ক। আচ্ছা, এখন লঘু মস্তিষ্কের তিনটা অঞ্চল আছে। কয়টা অঞ্চল, কয়টা অংশ আছে? তিনটা অংশ আছে লঘু মস্তিষ্কের, তিনটা অংশ, সেরেবেলাম, পন্স, মেডুলা ওবলাঙ্গাটা। সেরেবেলাম, পন্স, মেডুলা ওবলাঙ্গাটা। কি কি অংশ বলো তো? তিনটা অংশ হচ্ছে সেরেবেলাম, পন্স, আরেকটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। তো সেরেবেলামের কাজ কি দেখো? সেরেবেলামের কাজ হচ্ছে পন্সের বিপরীত দিকে অবস্থিত খণ্ডটি হচ্ছে সেরেবেলাম। তাহলে পন্সের বিপরীত দিকে থাকে সেরেবেলাম। এটা দেখতে অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে এটা সেরেবেলাম। ডান ও বাম দুইটি অংশে বিভক্ত। হ্যাঁ, সেরেবেলাম সম্পর্কে তেমন কোনো কথা নাই। পন্স নিয়ে কি বলা আছে দেখো? পন্স হচ্ছে লঘু মস্তিষ্কের সামনে ও নিচে থাকে, একে মস্তিষ্কের যোজক বলা হয়। হ্যাঁ, অর্থাৎ পন্সের কাজ হচ্ছে জোড়া দেওয়া। কাকে কাকে জোড়া দেওয়া? গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এন্ড মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্ককে সুষুম্না শীর্ষকের সাথে সংযুক্ত করে। সো সুষুম্না শীর্ষক আবার কি ভাইয়া? দেখো, সুষুম্না শীর্ষক মানে হচ্ছে যে মেডুলা। তাহলে এখানে কি বলা আছে দেখো, এই যে এটার কাজ হচ্ছে, এটা যোজক হিসেবে কাজ করে। যোজক মানে কি? জোড়া দিবে। তো কাকে কাকে জোড়া দিবে? গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক ইত্যাদি মেডুলার সাথে জোড়া দিবে। হ্যাঁ, তাহলে সুষুম্না শীর্ষক মানে কি? মেডুলা। সো মেডুলার সাথে জোড়া দিবে, মেডুলার সাথে সংযোজিত করে। তাহলে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ককে মেডুলার সাথে সংযোগ করে কে? সংযোগ করে হচ্ছে পন্স। তাহলে পন্স হচ্ছে যোজক, এই কথাটা মনে রাখো। মেডুলা বা সুষুম্না শীর্ষক নামটা একটু দেখো। এটার কাজ হচ্ছে মস্তিষ্কের নিচের অংশে থাকে এটার কাজ হচ্ছে জোড়া দেওয়া। কাকে জোড়া দিবে দেখো? মস্তিষ্ক থেকে বের হবে কে? মস্তিষ্ক থেকে বের হবে হচ্ছে সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক থেকে বের হবে কে? সুষুম্না কাণ্ড। একটা দড়ি বের হবে যেটার নাম হচ্ছে মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড। সো এই যে দড়িটা কার সাথে যুক্ত থাকবে? তাহলে মস্তিষ্কের সবার শেষে হচ্ছে মেডুলা, তাহলে মেডুলার সাথে এই সুষুম্না কাণ্ডটা যুক্ত থাকবে। তাহলে এই যে সুষুম্না কাণ্ডের শীর্ষে যেহেতু মেডুলা থাকে, এই কারণে মেডুলার আরেকটা নাম হচ্ছে সুষুম্না শীর্ষক। বুঝতে পেরেছ? তাহলে এটা সবার নিচের অংশ। সুষুম্না শীর্ষক পন্সের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে মেরুরজ্জুর উপর পর্যন্ত এটা থাকে, অর্থাৎ এটি মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে। তাহলে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে কাকে? মস্তিষ্ককে। তাহলে মেডুলার কাজ হচ্ছে মস্তিষ্ককে মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ডের সাথে সংযোগ করা। এজন্য সুষুম্নার শীর্ষকে মস্তিষ্কের বোটা বলা হচ্ছে। তাহলে সুষুম্না দেখো, পাতার বোটা থাকে না? বোটার কাজ কি? পাতাটাকে ধরে রাখা। তাহলে এই যে সুষুম্না কাণ্ড যে বের হয়েছে আমাদের পিঠে, যে সুষুম্না মেরুদণ্ডের ভেতরে যে সুষুম্না কাণ্ড আছে, এটাকে ধরে আছে কি? একটা বোটাটার নাম কি? মেডুলা। তাহলে এজন্য সুষুম্না শীর্ষকে কি বলা হচ্ছে? বোটা বলা হচ্ছে। মস্তিষ্কের এই অংশ হৃদস্পন্দন করে, খাদ্য গ্রহণ, শ্বসন, এই তিনটা কাজ করে। সো হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শোষণ এই কাজগুলা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, মেরুরজ্জু বা যার আরেকটা নাম কি বলতো ভাইয়া? সুষুম্না কাণ্ড। আচ্ছা, এখন এই যে মেরুরজ্জু কোথায় আছে দেখো তো? এই যে মস্তিষ্ক থেকে দেখো একটা দড়ি বের হয়েছে, একটা রজ্জু বের হয়েছে। রজ্জু মানে কি? দড়ি। এটাকে বলা হচ্ছে মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড। এবং এই সুষুম্না কাণ্ড থেকে দেখো আরো কিছু স্নায়ু বের হয়েছে। এগুলো হচ্ছে স্নায়ু, যেটা সারা দেহে বিস্তৃত। এটা কি? সারা দেহে বিস্তৃত অবস্থায় আছে। তাহলে এগুলো হচ্ছে স্নায়ু। তাহলে এখানে মেরুরজ্জু সম্পর্কে কি বলা আছে দেখো? মেরুদণ্ডের মধ্যে। তাহলে যদি বলা হয় মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে? করটির মধ্যে। করটি মানে কি? মাথার খুলি। আর মেরুরজ্জু কোথায় সংরক্ষিত থাকে? মেরুদণ্ডের ভেতরে।
তাহলে মেরুদণ্ডের ভেতরে মেরুরজ্জু সংরক্ষিত থাকে। মেরুরজ্জু সম্পর্কে মনে রাখো, এটা হচ্ছে মস্তিষ্কের উল্টা। এখানে লেখাই আছে দেখো, মেরুরজ্জু হচ্ছে মস্তিষ্কের উল্টা, মস্তিষ্কের উল্টা। তো আমরা পড়ছি না যে বধূভিসা বাইরে ধূসর ভেতরে সাদা, আর মেরুরজ্জুর ক্ষেত্রে হচ্ছে উল্টা, বাইরে হচ্ছে সাদা ভেতরে হচ্ছে ধূসর। এই কথাটা মনে রাখো। মেরুরজ্জুর শ্বেত পদার্থ ভেতরের দিকে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ু যাতায়াত করে। মেরুরজ্জুর শ্বেত পদার্থের ভেতরের দিকে ভেতর দিয়ে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ু যাতায়াত করে। আজ্ঞাবাহী মানে কি, আদেশ করে যেটা। হ্যাঁ, যেমন হচ্ছে আমার মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ড আমার হাতকে আদেশ করলো যে মারো, এই আদেশ করতেছে, এটা হচ্ছে আজ্ঞাবাহী। আর অনুভূতিবাহী মানে কি, এই যে আমার যে হাতে এই যে মার দিলাম, হাতে যে লাগলো, এই অনুভূতিটা তো আমাদের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাইতে হবে, তাহলে এটা হচ্ছে অনুভূতিবাহী। বুঝতে পেরেছ? ওকে। প্রতিবর্ত চক্র বা প্রতিবর্ত ক্রিয়া, এই বিষয়টা নিয়ে একটু ধারণা থাকা তোমার প্রয়োজন। এখানে সুন্দর একটা চিত্র আছে, দেখো এই চিত্রটা দেখো, এই যে এই চিত্রটা, এই যে এই জিনিসটা, আচ্ছা। তো এই চিত্রটা তোমার একটু আঁকাইতে হবে। আমি একটু আঁকানোর চেষ্টা করি, দেখি পারি কিনা। ওকে, আচ্ছা। সো এই যে এইটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই মেরুরজ্জু। এটা হচ্ছে সাইড থেকে দেখানো হয়েছে, এটা আসলে দড়ির মতো, দেখো এটা হচ্ছে দড়ির মতো। এখন দড়ির ধরে নাও যে এটা হচ্ছে সেই মেরুরজ্জু। এখন এটা যদি আমি কেটে উপর থেকে দেখি, তাহলে দেখতে এই যে এমন মনে হবে। বুঝতে পেরেছো? এখন এই মেরুরজ্জু থেকে কি বের হয়েছে? স্নায়ু বের হয়েছে। মেরুরজ্জু থেকে কি বের হয়েছে বলো তো ভাইয়া? স্নায়ু বের হয়েছে। আচ্ছা, এখন এই স্নায়ুর মধ্যে কি কি আছে দেখো। আচ্ছা, ধরে নাও যে এইখানে কোনো একটা পেশি, এটা কোনো একটা পেশিতে গেছে। স্নায়ুটা কোথায় গেছে ভাইয়া বলতো? স্নায়ুটা ধরে নাও যে কোনো একটা পেশিতে গেছে। এখন এই পেশিতে যদি কোনো একটা মশা কামড় দেয়, সেই ক্ষেত্রে কি হবে জানো? এই যে এখানে যে ত্বকটা, এটা হচ্ছে ধরে নাও যে ত্বক, এই ত্বকের ভেতরে মশা কামড় দিছে। তো সেই ক্ষেত্রে কি হবে জানো? এই যে এই ত্বকের যে গ্রাহক আছে, গ্রাহক রিসেপ্টর, ধরে নাও যে আমার ত্বকে কি আছে? গ্রাহক রিসেপ্টর আছে। এই গ্রাহক রিসেপ্টর বুঝতে পারে যে হ্যাঁ, এখানে কিছু একটা কামড় দিল। তাহলে এই যে গ্রাহক রিসেপ্টর এখন যে কাজটা করবে, এই যে কামড় দেওয়ার যে অনুভূতিটা, সেটা তো আমার ব্রেনকে দিতে হবে, তাই না? সো এই গ্রাহক বা ব্রেনকে না, প্রতিবর্ত ক্রিয়া যেহেতু পড়তেছে, এটা ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আমি একটু পরে দেখাচ্ছি বিষয়টা, সংজ্ঞাটা আমি দিচ্ছি। তো এইটা, এই যে এই অনুভূতিটা কোথায় যাবে জানো? এই অনুভূতিটা এই দিক দিয়ে পাস করবে, এই যে উপরের দিক দিয়ে, এই দিক দিয়ে পাস করবে। তাহলে এখানে নিউরন আছে। এই নিউরনটার নাম কি বলতো? এই নিউরনটার নাম হচ্ছে অনুভূতি নিয়ে যাচ্ছে, যেহেতু যে আমাকে একটা মশা কামড় দিল, অনুভূতি যেহেতু নিয়ে যাচ্ছে, এই নিউরনটার নাম হচ্ছে অনুভূতিবাহী বা সংবেদী। অনুভূতিবাহী বা সংবেদী নিউরন। ওকে, আচ্ছা। এই অনুভূতিটা এই দিক দিয়ে আসলো, আসার পরে এই যে এই জায়গাটা হচ্ছে কোথায় চলে আসলো বলতো? আমাদের মেরুদণ্ডের ভিতরে যে সুষুম্না কাণ্ডের ভেতরে আসলো। তাহলে এই অনুভূতিটা কোথায় চলে আসলো? সুষুম্না কাণ্ড বা সুষুম্না কেন্দ্র। হ্যাঁ, এই জায়গাটার নাম কি ভাই? এই জায়গাটার নাম হচ্ছে সুষুম্না কেন্দ্র বা প্রতিবর্ত কেন্দ্র। এই জায়গাটার নাম হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র। সো প্রতিবর্ত কেন্দ্রে আসলো, আসার পরে এখন এই সুষুম্না কাণ্ড মধ্যে দিয়ে আজ্ঞাবাহী স্নায়ু যেটা, হ্যাঁ, বা আজ্ঞাবাহী নিউরন, এখানে কি স্নায়ু বলা আছে? হ্যাঁ, স্নায়ু বলা আছে। তাহলে এটা হচ্ছে অনুভূতিবাহী নিউরন না, অনুভূতিবাহী স্নায়ু। আর এটা হচ্ছে আজ্ঞাবাহী, স্নায়ু। সো এই আজ্ঞাবাহী স্নায়ু আদেশ নিয়ে যাবে কোথায়? আদেশ নিয়ে যাবে অন্য কোনো একটা পেশিতে। কোথায় নিয়ে যাবে? কোনো একটা পেশিতে আদেশ দিবে। হ্যাঁ, অর্থাৎ আমি তোমাকে ছোট্ট একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া কি।
প্রতিবর্ত ক্রিয়া কি? প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে যেমন তোমার হাত যদি কোনো কারণে আগুনে পড়ে, তো আগুনে পড়লে কি সাথে সাথে তোমার মনের অজান্তেই দেখবা যে তোমার হাত তুমি টান দিয়ে ফেলছো। তোমার হাতে কেউ একজন সুচ ফুটাই দিছে, তুমি কিন্তু মনের অজান্তেই এই সুচ ফোটার সাথে সাথে তুমি টান দিয়ে ফেলছো, তাই না? বা ধরে নাও যে কোনো একটা বল আসতেছে, হ্যাঁ, বা হঠাৎ করে তোমার চোখে আলো পড়লো, তো আলো পড়ার সাথে সাথে তোমার চোখটা বন্ধ হয়ে গেল। বা ধরে নাও যে অনেক সময় তোমার চোখের পাশ দিয়ে হঠাৎ করে কিছু একটা পোকা চলে গেল, হ্যাঁ, তখন কি তোমার চোখটা কি অটোমেটিক বন্ধ হয়ে যায় না? তুমি কি চিন্তা ভাবনা করার সময় পাও যে আচ্ছা এই যে 15 মিটার পার সেকেন্ডে কোনো একটা পোকা যাচ্ছে, আমি চোখটা কি বন্ধ করব নাকি করব না? এরকম কি ভাবার সময় পাও? বা তোমার আগুনে হাত পড়ছে, তখন কি তুমি চিন্তা ভাবনা করবে আচ্ছা আগুনে তো হাত পড়ে গেল, এখন কি করব, টান দিব নাকি রেখে দিব? এমন কি চিন্তা করো না। তোমার আগুনে হাত পড়ছে, তোমার দেহ যেই বুঝতে পারে সাথে সাথে টান দিয়ে নেয়। বুঝতে পারছো? সো এই জিনিসটা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না। মস্তিষ্কের কাজ করতে একটু সময় লাগে, মস্তিষ্ক একটু চিন্তা ভাবনা করে। তুমি পড়ালেখা করতেছো, অনেক চিন্তা ভাবনার কাজ, এগুলা করতেছে মস্তিষ্ক। কিন্তু তোমার যে কাজগুলা তাৎক্ষণিক করতে হয়, সাথে সাথে করতে হয়, সেই কাজগুলা নিয়ন্ত্রণ করে হচ্ছে প্রতিবর্ত চক্র। এবং প্রতিবর্ত চক্র নিয়ন্ত্রণ করে এই যে সুষুম্না কাণ্ড, এই সুষুম্না কাণ্ড দ্বারা এই ঘটনাটা নিয়ন্ত্রিত হয়। ধরে নাও তোমার হাতে একটা মশা কামড় দিল, হঠাৎ করে এই হাত গিয়ে তুমি হচ্ছে এই মশাটাকে তুমি দেখো নাই যে মশা কামড় দিছে না কি হইলো, লাগলো কেন, তুমি দেখো নাই। যেই কামড় দিল সাথে সাথে তুমি হচ্ছে অন্য হাত দিয়ে মেরে ফেলছো সেই মশাটাকে। তাহলে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। কিন্তু তুমি যদি হচ্ছে চিন্তা ভাবনা করে যে কাজটা করতেছো, সেটা কিন্তু মস্তিষ্ক করে। বুঝতে পেরেছো? তাহলে হঠাৎ করে যে কাজটা হয়ে যায়, তাৎক্ষণিক যে কাজটা হয়ে যায়, যেই কাজ নিয়ন্ত্রণে মস্তিষ্ক কাজ করে না, কাজ করে হচ্ছে সুষুম্না কাণ্ড, সেটাকে আমরা বলবো প্রতিবর্ত ক্রিয়া। বুঝতে পেরেছো? অর্থাৎ যে ক্রিয়া মস্তিষ্ক ব্যতীত সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। আচ্ছা, এখন এই প্রতিবর্ত ক্রিয়ার 5টা অংশ আছে। 5টা অংশের মধ্যে ফার্স্টে হচ্ছে গ্রাহক অঙ্গ, অর্থাৎ একটা মশা কামড় দিল, সেই অনুভূতি গ্রহণ করতে হবে কোনো একটা অঙ্গে, সেটা হচ্ছে গ্রাহক অঙ্গ। এখন এই অনুভূতি নিয়ে যাইতে হবে একটা স্নায়ুর, সো অনুভূতি স্নায়ু লাগবে। প্রতিবর্ত ক্রিয়া, সো প্রতিবর্ত কেন্দ্র, তাহলে এই যে অনুভূতিটা কোথায় যাবে? প্রতিবর্ত কেন্দ্রে যাবে, সুষুম্না কাণ্ডের ভেতরে যাবে। তারপরে আজ্ঞাবাহী স্নায়ু আদেশ নিয়ে যাবে, অন্য একটা হাতকে আদেশ দিবে, সাড়া প্রদানকারী অঙ্গ, অর্থাৎ এই হাতকে আদেশ দিল যে তুমি মারো, মেরে দিল, ঠিক আছে? সো সাড়া প্রদানকারী অঙ্গ। তাহলে তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য কোনো অঙ্গের তড়িৎ ক্রিয়ার নাম হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। তাহলে তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য কোনো অঙ্গের তড়িৎ ক্রিয়ার নাম হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। যেমন আগুনে হাত লাগলে বা পিনে হাত ফোটা মাত্র টান দিয়ে নিলা, অথবা চোখে প্রখর আলো পড়া মাত্র তোমার চোখটা বন্ধ হয়ে গেল, এইগুলা। আচ্ছা, প্রতিবর্ত ক্রিয়ার ব্যাখ্যা দেওয়া আছে, দেখো কি বলা আছে। হাতের চামড়ায় পিন ফোটা মাত্র অনুভূতিবাহী স্নায়ু পিন ফোটার যন্ত্রণা গ্রহণ করে। এই যন্ত্রণাদায়ক তাড়না অনুভূতিবাহী স্নায়ুতন্তুর মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছায়। কোথায় যাচ্ছে? মেরুরজ্জু, আমাদের যে দড়িটা আছে পেছনে, তার ভেতরে যাচ্ছে। এই তাড়না অনুভূতিবাহী কোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে যায়, মানে যেই স্নায়ুটা আদেশ করবে সেই স্নায়ুটা, আজ্ঞাবাহী স্নায়ু কোথায় পৌঁছাবে? এবার কোষে পৌঁছাবে। পৌঁছানো মাত্র কোষে পৌঁছা মাত্র পেশিতে প্রেরণ করে, ফলে পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণার উৎস থেকে হাত সরিয়ে নেয়। হ্যাঁ, অর্থাৎ এখানে আগুনে হাত পড়ছে, সেই গ্রাহক অঙ্গ সেটা গ্রহণ করলো, করার পরে অনুভূতি স্নায়ুর মাধ্যমে এই মেরুদণ্ডে পৌঁছালো, মেরুদণ্ড থেকে আজ্ঞাবাহী স্নায়ু এই জায়গাতে পৌঁছাবে, হ্যাঁ, পৌঁছানো বা পেশিতে পৌঁছাবে, পেশি তখন টান দিয়ে নেবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়াকে সহজ করে বর্ণনা করা হয়েছে। আসলে পিন ফোটানোর সঙ্গে সঙ্গে বেশ কিছু অনুভূতিবাহী স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে। এই উদ্দীপনা অনেকগুলা পরস্পর সংযুক্ত স্নায়ুকোষের মাধ্যমে অনেকগুলা আজ্ঞাবাহী কোষে প্রবাহিত হয়। তাহলে অনুভূতিবাহী স্নায়ু থেকে আজ্ঞাবাহীতে প্রবাহিত হয়। এ সকল আজ্ঞাবাহী স্নায়ু পেশিতে উদ্দীপনা বহন করে হাত সরিয়ে নেয়। অনুভূতি মস্তিষ্কেও পৌঁছায়। তাহলে শুধুমাত্র ওই কাজটা করলেই হবে না, সেই অনুভূতিটা মস্তিষ্কেও পৌঁছাইতে হবে। মস্তিষ্কে কেন পৌঁছাইতে হবে? যে তোমার আগুনে হাত পড়ছিল, এটা কি তোমার মস্তিষ্কের জানতে হবে না? জানতে হবে। তাহলে কিছু অনুভূতি মস্তিষ্কেও যাবে, মস্তিষ্কেও পৌঁছায়, ফলে কি ঘটেছে, শরীরে কি ঘটেছে তা জানতে পারে মস্তিষ্ক। প্রতিবর্ত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম। প্রতিবর্ত ক্রিয়ার 5টি অংশ
যে 5টি অংশ কাজ করে তাদের একটির অভাবে কাজটি সঠিকভাবে হতে পারে না। তাহলে 5টি অংশ নিয়ে আমরা পড়ছি। আচ্ছা, এবার হচ্ছে রেচনতন্ত্র। আমরা অনেক কিছু পড়ে ফেলছি কিন্তু অলরেডি, ঠিক আছে। সো রেচনতন্ত্র মানে কি ভাইয়া? রেচনতন্ত্র মানে হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে দেহের দূষিত পদার্থগুলা দেহ থেকে নিষ্কাশিত হয়ে যায়, সেটা হচ্ছে রেচনতন্ত্র। যেমন আমাদের দেহে দূষিত পদার্থ কি? কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহে তৈরি হচ্ছে, এটা কি বের করে দিতে হবে, তাই না? তাহলে এই যে রেচনতন্ত্রের মাধ্যমে বা ফুসফুসের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে। আমাদের দেহে আমরা যে মাংস খাচ্ছি, মাংসের ভেতরে আছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড থেকে ক্ষতিকর কিছু পদার্থ তৈরি করে আমাদের দেহের ভেতরে, ঠিক আছে। সো এই ক্ষতিকর পদার্থগুলোর মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। এই ক্ষতিকর পদার্থগুলা মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। তাহলে এটা কেন হচ্ছে? রেচনতন্ত্রের কারণে সম্ভব হচ্ছে। অর্থাৎ ক্ষতিকর যে পদার্থগুলো আছে, বা আমাদের দেহে ঘাম বের হয় না, ঘামের মাধ্যমে কিন্তু লবণ বের হয়ে যায়। ক্ষতিকর যে লবণগুলা বা ক্ষতিকর পদার্থ ঘামের মাধ্যমে বের হয়ে যায়, বুঝতে পেরেছ? সো এই যে আমাদের দেহে ক্ষতিকর পদার্থগুলা বের করে দেওয়ার জন্য যে তন্ত্র কাজ করে সেটা হচ্ছে রেচনতন্ত্র। তাহলে প্রধান রেচনতন্ত্র কোনটা? সেটা হচ্ছে বৃক্ক। এই যে আমাদের কোমরের দুই পাশে কিন্তু এই বৃক্কটা থাকে, এই পাশে। হ্যাঁ, সো বৃক্ককে তুমি কিডনি বলেও ডাকতে পারো, বৃক্ক বা কিডনি, অথবা অনেকে আইফোন বলতে পারো, ঠিক আছে। অনেকে বৃক্ক বিক্রি করে আইফোন কেনে না, আইফোন নামেও ডাকতে পারো। যাই হোক, তো এই বৃক্ক থেকে একটা নালী বের হয়, দেখো। এই বৃক্ক থেকে যে নালীটা বের হয় তার নাম হচ্ছে ইউরেটর। এবং বৃক্কের যে কাজটা মনে রাখো, বৃক্কের কাজ হচ্ছে মূত্র তৈরি করা। বৃক্ক বা কিডনিতে কি হয় বলো তো? মূত্র তৈরি হয়। আচ্ছা, এখন মূত্র যে তৈরি হলো, এখানে ধরে নাও যে কিছু পরিমাণ মূত্র তৈরি হলো, সেই মূত্রটা ইউরেটরের মাধ্যমে কোথায় আসে বলো তো? মূত্রথলিতে। তাহলে মূত্রথলির কাজ কি বলো তো? মূত্রথলির কাজ হচ্ছে মূত্র জমা রাখা। কে জমা রাখে? ইউরেটর জমা রাখে। এরপরে মূত্র নালীর মাধ্যমে এই মূত্রটা যখন আমাদের বেগ পায়, মূত্রের যখন চাপ আসে, সেই সময় কিন্তু এই মূত্রনালীর মাধ্যমে মূত্রটা বের হয়ে যায়। সিম্পল কথা, আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, সামনের দিকে আগাই। দেখো কি বলা আছে রেচনতন্ত্র সম্পর্কে। সেই সকল পদার্থ যা দেহের জন্য ক্ষতিকর, অপ্রয়োজনীয়, সেটা হচ্ছে রেচন পদার্থ। তাহলে রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়। তাহলে রেচন বলতে কি বোঝানো হচ্ছে? দেহের বর্জ্য পদার্থকে নিষ্কাশন ব্যবস্থাকে বোঝানো হচ্ছে। বিপাকের ফলে পানি, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয়। এগুলো নিয়মিত ত্যাগ না করলে স্বাস্থ্যহানি ঘটে। এ সকল দূষিত পদার্থ দেহের মধ্যে জমে বিষক্রিয়া দেখা যায়, এর ফলে মৃত্যুও ঘটতে পারে। আচ্ছা, সো এই ক্ষতিকর পদার্থগুলো যদি দেহের ভেতরে থেকে যায়, বিষক্রিয়া ঘটে, দেহের অনেক সময় মৃত্যু ঘটতে পারে। এ সকল বর্জ্য পদার্থ প্রধানত নিঃশ্বাস, বায়ু, ঘাম ও মূত্রের মাধ্যমে দেহ থেকে চলে যায়। কার মাধ্যমে? এই যে আমরা যে শ্বাস ত্যাগ করতেছি, এর মাধ্যমে, ঘামের মাধ্যমে, মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। আচ্ছা, ফুসফুস, চর্ম, বৃক্ক। তাহলে কি? চর্ম মানে হচ্ছে চামড়া। ফুসফুস, চর্ম, বৃক্ক, এই তিনটি অঙ্গ রেচন অঙ্গ। কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে এবং লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চর্মের মাধ্যমে বের হয়ে যায়। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড কিসের মাধ্যমে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ফুসফুসের মাধ্যমে। তাহলে কার্বন ডাইঅক্সাইড কিসের মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে। লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চামড়ার মাধ্যমে বের হয়ে যায়। বৃক্কের মাধ্যমে দেহের নাইট্রোজেনযুক্ত তরল দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। মূত্রের মাধ্যমে দেহের শতকরা 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ পরিত্যক্ত হয়। ঠিক আছে, এই কারণে বৃক্কই হচ্ছে প্রধান রেচন অঙ্গ। তাহলে বৃক্কে মূত্র তৈরি হচ্ছে, আর মূত্রের মাধ্যমে 80% বর্জ্য পদার্থ চলে যাচ্ছে। তাহলে কি প্রধান রেচন অঙ্গ কোনটা? বৃক্ক। তাহলে বৃক্ক হচ্ছে প্রধান রেচন অঙ্গ। গুরুত্বপূর্ণ কথা। যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে বলা হচ্ছে রেচনতন্ত্র। তাহলে যে তন্ত্র রেচন কাজে সাহায্য করে, রেচন মানে কি? রেচন মানে হচ্ছে ক্ষতিকর পদার্থ দেহ থেকে বের করে দেওয়া। তাহলে যে তন্ত্র রেচন কাজে বা ক্ষতিকর পদার্থ দেহ থেকে বের করে দিতে সাহায্য করে, সেটা হচ্ছে রেচনতন্ত্র। অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য ক্ষতিকর তেমন না, কিন্তু বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত এবং দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। শ্বসন ক্রিয়ার সময় আমাদের দেহেও
দেহকোষ বর্জ্য হিসেবে এই গ্যাস তৈরি করে, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। কোন সময়? যখন আমাদের দেহে শ্বসন হয়। হ্যাঁ, শ্বসন মানে কি? আমরা যে খাবারটা খাচ্ছি, খাবার থেকে তো শক্তি তৈরি হচ্ছে, এই শক্তি তৈরির প্রসেসটা হচ্ছে শ্বসন। তাহলে শ্বসনের সময় কি হচ্ছে বলো তো? শ্বসনের সময় এই কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। আচ্ছা, কোষ থেকে এই কার্বন ডাই অক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে যায়। তাহলে কোষ থেকে রক্ত, তাহলে কোষ থেকে রক্ত কার্বন ডাই অক্সাইড কোথায় নিয়ে যাচ্ছে? ফুসফুসে, এবং ফুসফুসের মাধ্যমে নিঃশ্বাসের সময় এই কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাচ্ছে। তাহলে নিঃশ্বাসের বায়ুতে শতকরা 4 ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে। নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের সাথে জলীয় বাষ্প থাকে। তাহলে মাত্র 4 ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে, বাকিটা কিন্তু জলীয় বাষ্প বা আদার্স গ্যাসগুলো থাকে। বুঝতে পেরেছ? ওকে, এবার আসো ঘাম। ঘাম বা ঘর্ম। আমাদের যে চামড়া, চর্ম বা ত্বক আছে, ত্বকের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এগুলোকে বলা হচ্ছে লোমকূপ। অর্থাৎ আমাদের ত্বকে আছে লোমকূপ। এই সকল লোমকূপ দিয়ে ঘাম বের হয়ে যায়। এই ঘামে পানির সাথে সামান্য লবণ, কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ, অপ্রয়োজনীয় পদার্থ থাকে, বের হয়ে যায়। মূত্র। মূত্র কিভাবে তৈরি হচ্ছে? সো আমাদের দেহে যকৃৎ আছে। কি আছে বলো তো ভাইয়া? যকৃৎ বা কি বলা যায়, কলিজা যেটাকে বলা হয়, কলিজা আছে। সো আমাদের এই যকৃৎ বা কলিজা, এইখানে আমরা যে আমিষ খাচ্ছি সেই আমিষটা ভেঙে গিয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। সো এই যকৃৎ যে কাজটা করে, এই অ্যামিনো অ্যাসিডকে ইউরিয়া বানায়, ইউরিক অ্যাসিড বানায়, অ্যামোনিয়া বানায়, 3টা জিনিস বানায়। তাহলে অ্যামিনো অ্যাসিডকে কি বানায়, কি বানায় দেখো। তাহলে আমরা শুরু থেকে পড়ি, বৃক্ককে মূত্র তৈরির কারখানা হিসেবে। তাহলে মূত্র তৈরির কারখানাকে বৃক্ক, কোটি কোটি % গুরুত্বপূর্ণ। দেহের পেছনের দিকে মেরুদণ্ডের 2 পাশে এই জায়গাতে কি থাকে? 2টা বৃক্ক থাকে। বৃক্ক চাকনির মতো কাজ করে। যকৃৎ আমাদের দেহে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড ভেঙে ফেলে। তাহলে যকৃৎ কি করতেছে? আমাদের দেহের অতিরিক্ত যে অ্যামিনো অ্যাসিড সেটাকে ভেঙে ফেলে। তাহলে যকৃৎ অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডকে ভেঙে ফেলতেছে। ভেঙে কি বানাচ্ছে? ইউরিয়া বানাচ্ছে, ইউরিক অ্যাসিড বানাচ্ছে, অ্যামোনিয়া বানাচ্ছে, ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। এগুলো দেহের জন্য ক্ষতিকর। বৃক্ক রক্ত থেকে ক্ষতিকর পদার্থগুলো সেকে নেয়। তাহলে বৃক্কর কাজ কি? আমাদের রক্তের ভেতরে এই ক্ষতিকর পদার্থগুলো আছে। কি আছে? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এই জিনিসগুলো আছে। সো এই ক্ষতিকর পদার্থগুলো সেকে নিল। কে নিল? বৃক্ক। এই ক্ষতিকর পদার্থসমূহ পানির সাথে মিশে, তাহলে ক্ষতিকর পদার্থসমূহ পানির সাথে মিশে কি বানাচ্ছে? হলুদ বর্ণের মূত্র তৈরি করে। ইউরেটরের মাধ্যমে সেটা মূত্রথলিতে জমা হয়। নির্দিষ্ট সময় পর মূত্রের বেগ অনুভূত হয় এবং মলদ্বারের মতো মূত্রথলির দ্বারেও সংকোচন প্রসারণ পেশি থাকে। একে বলা হচ্ছে মূত্রপথ। ওকে, মূত্রপথ বলে প্রয়োজনের বেশি সংকোচন প্রসারণের ফলে দেহ থেকে মূত্র নির্গত হয়। অর্থাৎ যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেহে যে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিড যকৃৎ কি বানাচ্ছে? যকৃৎ এই অ্যামিনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া বানাচ্ছে, ইউরিক অ্যাসিড বানাচ্ছে, অ্যামোনিয়া বানাচ্ছে। এই 3টা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এখন এগুলো তো আমাদের দেহ থেকে বের করে দিতে হবে। এখন এই 3টা বর্জ্য পদার্থ কোথায় আছে? রক্তের ভিতরে আছে। তো আমাদের বৃক্ক কি করে? বৃক্ক এই 3টা বৃক্ক এই রক্তের ভেতর থেকে এই 3টা পদার্থ আলাদা করে ফেলে, সেকে নেয়। সেকে নিয়ে সেটা হচ্ছে বৃক্কের মধ্যে চলে আসে। এখন এখানে কিছু পানি যোগ করলে সেটা হলুদ বর্ণের পদার্থে পরিণত হয়। এখন এই হলুদ বর্ণের পদার্থটা মূত্রথলিতে জমা থাকে। যখন আমাদের মূত্রের বেগ পাই তখন মূত্রের মাধ্যমে এই বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বের হয়ে যায়। শেষ। আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে? অনুশীলনী। তাহলে আমাদের পড়া শেষ, আমরা অনুশীলনী নিয়ে একটু আলোচনা করি। কিছু শর্ট কোশ্চেন আছে। হরমোনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। হরমোন কি বলতো? হরমোন নিয়ে অনেক আলোচনা হয়েছে শুরুতে। হরমোন হচ্ছে এমন একটা পদার্থ, রাসায়নিক পদার্থ, যা কোনো কোষে তৈরি হয় এবং কোষ থেকে দূরবর্তী কোনো স্থানে গিয়ে কাজ করে। সেটা হচ্ছে হরমোন। হরমোনের কাজ কি? আমাদের দেহের সব সমন্বয় করা। প্রথম কথা হচ্ছে হরমোন উদ্ভিদ দেহের সমন্বয় করে, উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটায়। উদ্ভিদ দেহের হরমোন নিয়ে যেহেতু কথা বলা ছিল, এখানে প্রাণী দেহ নিয়ে কথা না বলাই ভালো। তো উদ্ভিদ দেহের বৃদ্ধি করতেছে, উদ্ভিদ দেহে ফুল ফল সৃষ্টি করতেছে, ফলের ঝরে পড়া রোধ করতেছে একটা হরমোন, ফুল সৃষ্টিতে সাহায্য করতেছে ফ্লোরিজেন। তো হরমোনের অনেকগুলো কাজ তো পড়ে আসছি, সেগুলো হচ্ছে হরমোনের কাজ। আচ্ছা, হরমোনের প্রয়োজনীয়তা, সেটাও হরমোনের প্রয়োজনীয়তা। অক্সিন জিবরেলিনের কাজ কি? সো অক্সিন জিবরেলিনের কাজ আমরা কিন্তু পড়ছি অলরেডি, তাই না? একদম শুরুতে সুন্দর করে লিখে দিছি। এই যে দেখো, এই যে অক্সিনের কাজ, এই যে
জিবেরেলিনের কাজ। তো কাজগুলো পারবা এখন, সব কিছু পড়ানো হয়ে গেছে, আমি জাস্ট দেখাই দিই, এগুলো নতুন করে পড়ানোর কিছু নাই। তাহলে অক্সিন জিবেরেলিনের কাজ পারবা। প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। সো প্রতিবর্ত ক্রিয়া কিভাবে হয় বলো তো? এই যে আমরা যে চিত্রটা শিখলাম একটু আগে, হ্যাঁ চিত্রটা শিখছি না, এভাবে এইভাবে এরকম একটা চিত্র আমরা আঁকানো শিখছি। সো এই যে এই পাশে কি ছিল বলো তো? এই পাশে ছিল ত্বক, এখানে আছে ত্বক। ত্বকে যদি মশা কামড় দেয়, হ্যাঁ, তো সেই এইখানে গ্রাহক আছে। সো 5টা অংশ, এই প্রতিবর্ত চক্রের কয়টা অংশ? 5টি অংশ। 5টি অংশের মধ্যে 5টি হচ্ছে গ্রাহক। তাহলে এই ত্বক গ্রাহক গ্রহণ করলো, তারপর অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে প্রতিবর্ত কেন্দ্রে পাঠাইলো, আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে কোন একটা পেশিকে নির্দেশ দিল কি কাজ করতে হবে। ঠিক আছে? সো 5টা অংশ কি কি প্রতিবর্ত ক্রিয়ার? 5টা অংশ, এগুলো হচ্ছে লিখবা। এরপরে প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দেবা, যে হাতের যদি সুচ ফুটে সেই ক্ষেত্রে আমরা হাত টান দিই, আগুন লাগলে আমরা হাত টান দিয়ে ফেলি। এরপর চোখে হঠাৎ করে রোদ পড়লে আমরা চোখটা বন্ধ করে ফেলি, বা আলো পড়লে চোখটা বন্ধ করে ফেলি। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। প্রতিবর্ত ক্রিয়া কিভাবে ঘটে সেটাও আমরা জানি, যে ত্বকে কামড় দিল, সেই অনুভূতিটা প্রতিবর্ত কেন্দ্রে গেল, আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে পেশির সংকোচন ঘটিয়ে কাজ সম্পন্ন হইল। ঠিক আছে? সো এই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। বৃক্কের কাজ বর্ণনা করো। বৃক্কের কাজ কি? যকৃতে বৃক্ক হচ্ছে মূত্র তৈরির কারখানা। বৃক্ক কি? মূত্র তৈরির কারখানা। এছাড়াও বৃক্ক হচ্ছে প্রধান রেচনাঙ্গ। ঠিক আছে? সো বৃক্ক কি? এটা হচ্ছে মূত্র তৈরির কারখানা, এটা হচ্ছে প্রধান রেচনাঙ্গ। এছাড়াও বৃক্কে কি হয়? যকৃতে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া তৈরি হচ্ছে। সো এই ক্ষতিকর পদার্থগুলা বৃক্ক রক্ত থেকে সেকে নিয়ে পানির সাথে মিশিয়ে মূত্র তৈরি করে, এবং এই মূত্রটা মূত্রথলিতে জমা রাখে, এবং মূত্রের বেগ পেলে সেই মূত্রটা দেহ থেকে বের হয়ে যায়। ফলে দেহ থেকে ক্ষতিকর যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো বের করে দিচ্ছে। এটা হচ্ছে বৃক্কের গুরুত্ব বা বৃক্কের কাজ। নিচের কোনটি ফুল ফোটাতে সাহায্য করে? সো ফুল ফতে ফ্লোরিজেন। ঠিক আছে? ফতে ফুল ফতে ফ্লোরিজেন, এই কথাটা মনে রাখো। এরপরে দেখো, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশনে দেহে কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে? সো বৃক্ক প্রধান ভূমিকা রাখে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশনে। ফারিহার কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো মানি প্ল্যান্ট গাছটি দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য এর লতাগুলা জানালার দিকে অগ্রসর হতে থাকে। ফারিহা হাত দিয়ে কক্ষের ভেতরে এনে দিলেও এরা আবার জানালার দিকে ধাবিত হয়। ফারিহার গাছটি কি কারণে জানালার দিকে ধাবিত হচ্ছে? আলোর কারণে। বুঝতে পেরেছ? আমরা পড়েছি একটু আগে। আচ্ছা, এখন মানি প্ল্যান্ট গাছটি কেন বৃদ্ধিতে সাহায্য করে? কারা? সো উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে কিন্তু এই যে ইথিলিন হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক। এটা কিন্তু হবে না অ্যান্সার। জিবেরেলিন অ্যান্ড অক্সিন, এই দুটো হচ্ছে বৃদ্ধিতে সাহায্য করে। এখন 2 নাম্বার অপশন তো নাই, এখানে ক নাম্বার অপশনে শুধু 1 আছে, তাহলে অ্যান্সারটা তুমি একই দিবা। ঠিক আছে? সো বাকি সবগুলো অপশনে কিন্তু 3 আছে। সো যেগুলোতে 3 থাকে সেগুলো অ্যান্সার হবে না। হরমোন কি? হরমোন হচ্ছে এমন একটা লিখে দিছি, হরমোন হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ যেটা কোনো একটা কোষে তৈরি হয় এবং কোষ থেকে দূরবর্তী কোনো স্থানে গিয়ে কাজ করে। উদ্ভিদে অক্সিজেনের ভূমিকা কি? অক্সিজেনের ভূমিকা আমি অলরেডি পড়াইছি, সো এটা নিয়ে আর আলোচনার দরকার নাই। আচ্ছা, এবার হচ্ছে মানুষের গুরু মস্তিষ্কে উপরের কোষটির অবস্থান ব্যাখ্যা করো। সো মানুষের গুরু মস্তিষ্ক মানে কি? সেরেব্রামের কথা বলা হচ্ছে, সেরেব্রামের কথা বলা হচ্ছে। এখন এই সেরেব্রামের 2টা অঞ্চল আছে না? একটা হচ্ছে ধূসর অঞ্চল আর একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ধূসর অঞ্চল, একটা হচ্ছে ধূসর আর একটা হচ্ছে সাদা। সো এই যে নিউরনগুলা থাকে এই ধূসর অঞ্চলে গুচ্ছাকারে থাকে, নিউরনগুলা এই ধূসর অঞ্চলে গুচ্ছাকারে থাকে এবং গুচ্ছ তৈরি করে এক একটা স্নায়ু কেন্দ্র তৈরি করে, এবং প্রতিটা স্নায়ু কেন্দ্র বিভিন্ন ধরনের কাজ নিয়ন্ত্রণ করে। যেমন কি কি কাজ নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে দেখা, মানে দর্শন, শ্রবণ, ঘ্রাণ, তারপরে চিন্তা, বুদ্ধি, বিবেক। হ্যাঁ, এরপরে কি করে? চলাফেরা নিয়ন্ত্রণ করে, বা ওই পেশির চলাচল নিয়ন্ত্রণ করে, পেশির চলনে।
তাহলে আমি যদি একটু দেখাই বইয়ের কোন জায়গা থেকে এই প্রশ্নটা তুমি অ্যান্সার করবা, সেটা যদি আমি একটু দেখাই তোমাদেরকে। আমি মুখে যে কথা বললাম সেগুলো হচ্ছে কোথায় আছে দেখো একটু, গরু মস্তিষ্কে আছে, তাই তো? আচ্ছা, এই যে এই জায়গাটাতে আছে। তাহলে দেখো তো এই যে ধূসর পদার্থ, এই যে মস্তিষ্কের যে ধূসর পদার্থ আছে, ধূসর পদার্থে কয়েক স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায়, তার মানে কি নিউরন দেখা যায়। ওখানে উদ্দীপকের যে চিত্রটা সেটা কি ছিল? নিউরনের ছিল। আর নিউরনটা কোথায় দেখা যাচ্ছে তাহলে? নিউরনটা দেখা যাচ্ছে ধূসর পদার্থে কয়েক স্তরে বিশেষ আকারে নিউরন দেখা যায়। এই স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কে গুচ্ছ বেঁধে স্নায়ুকেন্দ্র তৈরি করতেছে। এই স্নায়ুকেন্দ্র বিশেষ বিশেষ কর্ম নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছ কি কি কর্ম? তারপরে লিখে দিবা, আশা করি বুঝতে পেরেছ। ওকে, সো তোমার ফার্স্টে এই বিষয়টা উল্লেখ কিন্তু করতে হবে যে উদ্দীপকে এটা আসলে কি। হ্যাঁ, এখানে উদ্দীপকে উপরের কোষটির অবস্থান, এখন উপরের কোষটা কি সেটা তোমার কিন্তু ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? সো গ নাম্বার দিয়ে তুমি লিখবা যে উদ্দীপকে উল্লেখিত কোষটি হচ্ছে নিউরন। নিউরন, হ্যাঁ। এখন গরু মস্তিষ্কের মধ্যে নিউরন অবস্থান করেছে গরু মস্তিষ্কের গ্রে ম্যাটারে, বা এটা বলা যায় ধূসর পদার্থের ভেতরে, এবং এখানে গুচ্ছ আকারে অবস্থান করে এবং অনেকগুলা গুচ্ছ একটা স্নায়ুকেন্দ্র তৈরি করে। প্রতিটা স্নায়ুকেন্দ্র ভিন্ন ভিন্ন কাজ করে। কি কি কাজ করে সেটাও তুমি অ্যান্সার করবা। ওকে, ঘ নম্বর প্রশ্নটাতে যাই। মানবদেহের উদ্দীপনা পরিবহনে উপরের কোষের গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে। সো উদ্দীপনা পরিবহন কিভাবে হয় সেটা আমি একটু দেখাই। তাহলে উপরের যে কোষটা সেটা কি? উপরের কোষটা হচ্ছে নিউরন। নিউরন, আচ্ছা। তাহলে প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম যে এটা আসলে কি ধরনের কোষ। পরের কথা হচ্ছে উদ্দীপনা পরিবহনে কোষের ভূমিকা বিশ্লেষণ করতে বলছে। তো নিউরনের যে গঠনটা, আচ্ছা আমি নতুন করে চিত্র না আঁকাই, এখানে দেখাই দিই। এখানে দুইটা নিউরন আছে, এদিকে একটা নিউরন, এদিকে একটা নিউরন, দুইটা নিউরন আছে। এখন এই দুইটা নিউরন এই নিউরনের শেষ অংশ, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে একজনের শেষ প্রান্ত, হ্যাঁ, অর্থাৎ একজনের যে শাখা, এই পুরো জিনিসটা তো একজনের এটা হচ্ছে শাখা, এবং এই নিউরনের ডেনড্রাইট কোনটা? এটা হচ্ছে ডেনড্রাইট। তাহলে একজন আর ডেনড্রাইটের মাঝখানে একটা সংযোগ স্থাপিত হয়েছে যার নাম হচ্ছে সিনাপস। এই সংযোগটার নাম কি? এই সংযোগটার নাম হচ্ছে সিনাপস। সিনাপস, তাই কিনা? তাহলে এই সংযোগটার নাম কি ভাইয়া? সংযোগটার নাম হচ্ছে সিনাপস। আচ্ছা, সো এই সিনাপসের মাধ্যমে কি ঘটনা ঘটে দেখো। তাহলে এই পাশেও একটা নিউরন নিশ্চয় ছিল, এই পাশেও নিউরন ছিল। তাহলে এই যে এই নিউরনের যে ডেনড্রাইট, সেটা উদ্দীপনা পরিবহন কোন দিকে হচ্ছে? দেখো এইদিকে উদ্দীপনা পরিবহন হচ্ছে। তাহলে এইখানে যে নিউরনের ডেনড্রাইটটা আছে, কে আছে বলো তো? ডেনড্রাইট। এই ডেনড্রাইটটা এই পাশের যে নিউরন, সেই নিউরন থেকে উদ্দীপনা গ্রহণ করে সেই উদ্দীপনা কোথায় যায়? কোষ দেহে পাঠায়। কোষ দেহ থেকে একজনের মাধ্যমে এটা কোথায় যাচ্ছে? সিনাপসে যাচ্ছে, এবং সিনাপস থেকে এই উদ্দীপনাটা কিন্তু এই ডেনড্রাইটে আবার চলে আসলো, এবং তারপরে আবারও কিন্তু এই দিকে পরিবাহিত হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে উদ্দীপনাটা পরিবাহিত হয়। আমি যদি তোমাদের বইয়েও একটু দেখাই কোথায় আছে, বইয়েও যদি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, তাহলে হয়তো আর একটু ভালো মতো বুঝতে পারবা বিষয়টা। ওকে, আচ্ছা, এই যে এইখানে যদি একটু দেখো, সো এই যে দেখো এদের স্নায়ুতরণা নিউরনের দেহের দিকে প্রবাহিত হয়। তাহলে দেখো ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। এদের মাধ্যমে স্নায়ুতরণা কোন দিকে? নিউরনের দেহের দিকে। তাহলে এই যে ডেনড্রাইট এদের বলতে ডেনড্রাইটকে বোঝানো হচ্ছে। সো ডেনড্রাইট দ্বারা স্নায়ুতরণা কোথায় যাচ্ছে? নিউরনের কোষ দেহের দিকে, নিউরনের দেহের দিকে যাচ্ছে। একটি স্নায়ুকোষের একজন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হয়ে কি তৈরি করে? সিনাপস তৈরি করে। তাহলে ফার্স্টে দেখো স্নায়ুতরণা কোন দিকে যাচ্ছে? ডেনড্রাইট ধরো, ডেনড্রাইট থেকে কোষ দেহ থেকে যাচ্ছে একজনের দিকে, একজন থেকে যাচ্ছে সিনাপসের দিকে, সিনাপস থেকে আবার কোথায় যাচ্ছে? পরের কোষের ডেনড্রাইটে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এই যে গতিপথটা তুমি ফলো করে জাস্ট তুমি একটু বড় করে লিখে দিবা, তাইলেই হবে। লেখার স্কিলটা বাড়াইতে হবে ভাইয়া।
আমি মুখে যতই বলি, তুমি যদি না লিখো, তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি কখনোই ভালো করতে পারবা না, বুঝছো? তো আমি মুখে বলে দিচ্ছি, আমি যদি লিখে দিতাম, তোমার একটা করে প্রশ্নের সময় কত বলো তো? 20 মিনিট করে সময়। তো আমি 20 মিনিট সময় দিয়ে কি এই পুরো জিনিসটা কি লিখে দিব তোমার জন্য? না, আমার লিখতে অযথাই সময় নষ্ট হবে, তোমার ক্লাসের লেন্থটাও বড় হয়ে যাবে। আমি মুখে বলে দিচ্ছি, তুমি তোমার দক্ষতা অ্যাপ্লাই করে তুমি হচ্ছে লিখো, লেখার পরে প্রয়োজনে আমাকে দেখাও যে ভাইয়া ঠিক হলো কিনা, তুমি গ্রুপে পোস্ট করো যে ভাইয়া এখানে কত নাম্বার পেতে পারি, এভাবে তোমরা গ্রুপে পোস্ট করবা। ওকে, সো পরের প্রশ্নটাতে যদি আমি যাই, উদ্দীপকটা পড়ো। জাহিদ খুব মনোযোগ দিয়ে স্নায়ুতন্ত্রের গঠনের একক আঁকছিল। এমন সময় স্নায়ুতন্ত্রের গঠন বলতে নিউরনের কথা বোঝানো হচ্ছে। এমন সময় পেছন থেকে তার বোন জারিয়া পিঠে খোঁচা দিল। জাহিদ পেছনে না তাকিয়েই তৎক্ষণাৎ জারিয়ার হাত ধরে ফেললো। জাহিদ তখন জারিয়াকে বলল যে তার হাত ধরতে পারার সাথে তার অঙ্কনের বিষয়ের সম্পর্ক আছে। তো প্রথম প্রশ্নটা দেখো, মানবদেহের প্রধান রেচনাঙ্গ কোনটা? রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক। ট্রপিক চলন বলতে কি বোঝায়? ট্রপিক চলন বলতে উদ্ভিদের যে চলন সেটা হচ্ছে ট্রপিক চলন, অর্থাৎ উদ্ভিদ বহি এবং অভ্যন্তরীণ উদ্দীপনার সাহায্যে এক ধরনের চলন প্রদর্শন করে। এই চলনটার নামই হচ্ছে ট্রপিক চলন। বুঝতে পেরেছো? তাহলে বহি এবং বাইরের কোনো একটা উদ্দীপনা, ধরেন যে আলো, তুমি কি আলোর কারণে চলাচল করো যে আলো যেদিকে আছে আমি সেদিকে চলবো? না। কিন্তু উদ্ভিদের যে চলন সেটা হচ্ছে ট্রপিক চলন। উদ্ভিদের যে চলনটা, উদ্ভিদের যে বৃদ্ধি, সেটি নিয়ন্ত্রণ করতেছে আলো যে দিক থেকে আসবে উদ্ভিদ সেদিকেই দৌড় দিবে। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে বিষয়। বাইরের কোনো উদ্দীপনা বা অভ্যন্তরীণ কোনো উদ্দীপনার কারণে যদি চলন ঘটে সেটা হচ্ছে ট্রপিক চলন। এরপরে দেখো, জাহিদ খুব মনোযোগ দিয়ে স্নায়ুতন্ত্রের গঠন আঁকছিল, সেটা তো আমরা পড়লাম। জাহিদ যে গঠনটা আঁকছিল তা বর্ণনা করতে বলছে, অর্থাৎ নিউরনের গঠন। আর নিউরনের গঠন নিয়ে আমরা খুব বিস্তারিতভাবে পড়ছি। আমার মনে হয় না যে এখানে আর কোনো কিছু বলার দরকার আছে। তারপর আমি একটু মুখে বলে দিই। নিউরনের দুইটা অংশ মেইনলি, একটা হচ্ছে কোষদেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। কোষদেহের মধ্যে কি কি আছে? আছে প্লাজমা মেমব্রেন, আছে হচ্ছে সাইটোপ্লাজম, আছে হচ্ছে নিউক্লিয়াস। আর প্রলম্বিত অংশের মধ্যে একটা আছে, সেটা হচ্ছে এক্সন, বাকিগুলো হচ্ছে ডেনড্রন। ডেনড্রনের শাখাগুলোকে বলা হয় ডেনড্রাইট। ঠিক আছে ভাইয়া? সো গঠনটা বর্ণনা করলাম, তুমি চাইলে চিত্রটাও দিতে পারো, চিত্র আঁকানো শিখছি আমরা। জারিয়ার হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের স্নায়বিক প্রতিক্রিয়াটি কিভাবে জড়িত? সো স্নায়বিক যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। এই ক্রিয়াটার নাম কি ভাইয়া? এই ক্রিয়াটার নাম হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। সো প্রতিবর্ত ক্রিয়া কিভাবে জড়িত জাহিদের হাত ধরার সাথে? দেখো, যখন কোনো একটা কাজ তাৎক্ষণিকভাবে হইতে হয় তখন সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে প্রতিবর্ত কেন্দ্র। ঠিক আছে? এখন প্রতিবর্ত কেন্দ্র নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনাই করছি। যেমন তুমি এখানে কিছু উদাহরণ দিতে পারো, যে ওই যে উদাহরণগুলো আমরা পড়ছি সেই উদাহরণগুলো দিয়ে দিতে পারো যে প্রতিবর্তক চক্র আসলে কিভাবে হয়। হ্যাঁ, তারপরে তুমি ব্যাখ্যা করতে পারো যে এখানে জারিয়ার যে হাত ধরতে পারলো এটা হচ্ছে হঠাৎ করে কোনো একটা ক্রিয়ার কোনো একটা ক্রিয়া সংঘটিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে সাড়া প্রদান সেটা হচ্ছে প্রতিবর্ত চক্র, হ্যাঁ, বা প্রতিবর্ত ক্রিয়া। সো প্রতিবর্ত ক্রিয়া কিভাবে সংঘটিত হয় সেটা তুমি ব্যাখ্যা করো। প্রতিবর্ত ক্রিয়ার 5টা অংশ। গ্রাহক অংশ, সো গ্রাহক অংশ ফার্স্টে উদ্দীপনাটা গ্রহণ করছে, তারপরে সংবেদী স্নায়ুর মাধ্যমে সেটা প্রতিবর্ত কেন্দ্রে পাঠাইছে, এবং আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে যে সংকেতটা পেশিতে আসে, সেই পেশিতে সংকোচনের ফলে জাহিদ জারিয়ার হাত ধরতে পারে। বুঝতে পেরেছ? তাহলে এই যে প্রতিবর্ত ক্রিয়ার যে ঘটনাগুলা একটার পর একটা তুমি হচ্ছে স্টেপ বাই স্টেপ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ফার্স্টে হচ্ছে যে কোন একটা গ্রাহক অঙ্গ সেই অনুভূতিটা গ্রহণ করলো। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে যে সেন্সরি স্নায়ুর মাধ্যমে বা অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে সেটা প্রতিবর্ত কেন্দ্রে যায়। এরপরে প্রতিবর্ত কেন্দ্র থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে উদ্দীপনা যায়, এবং এই আজ্ঞাবাহী স্নায়ু পেশিতে গিয়ে সংকেত প্রদান করে, এবং এর ফলে জাহিদ জারিয়ার হাত ধরে ফেলে। আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে, আমাদের কিন্তু এই অধ্যায় পুরাটা শেষ। আশা করি তোমরা পুরা ক্লাসটা ঠিকমতো মনোযোগ দিয়ে দেখেছো এবং
সম্পূর্ণ টপিক, সবগুলা টপিক তোমরা বুঝতে পেরেছো। ওকে, সো তোমাদের যদি তারপরে কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু গ্রুপে আমাকে মেনশন দিয়ে প্রশ্ন করতে পারো, আমাকে ইনবক্স করতে পারো, যে কোনো উপায়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, আর তোমরা যারা হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য পড়তেছো, বৃত্তি পরীক্ষা তোমরা যাতে বৃত্তি পাও, তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো, তোমরা যাতে বাবা মার মুখে হাসি ফোটাইতে পারো, নিজে যাতে ভবিষ্যতে ভালো করতে পারো, সেই দোয়া করি তোমাদের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।